সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। মূলত আজকে আলোচনা করতে চাই বাংলাদেশ ভারত সম্পর্ক এবং ভারতে থাকা শেখ হাসিনার বাংলাদেশে ফিরিয়ে আনা, সেই ফিরিয়ে আনার বাস্তবতা, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য এবং বাংলাদেশের সমসাময়িক রাজনীতি এবং আগামী দিনের রাজনীতির বিষয়ে কথা বলতে চাই এবং শেখ হাসিনার মামলার বিষয়ে আমরা কথা বলতে চাই। চারজন অতিথি আমাদের সঙ্গে স্টুডিওতে এসে এরই মধ্যে যুক্ত হয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, যুগ্ম মহাসচিব, বিএনপি। এরপর রয়েছেন এম আনিসুর রহমান আনিস, পাবলিক প্রসিকিউটর, ঢাকা বিশেষ জজ আদালত 4। আমার বাদিকে রয়েছেন নূর খান, মানবাধিকার কর্মী। সবশেষ রয়েছেন সরওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, এনসিপি। আপনার চারজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। স্বাভাবিকভাবে যেহেতু শেখ হাসিনার মামলা নিয়ে কথা বলবো, আমরা শুরুতেই পাবলিক প্রসিকিউটর আনিসুর রহমান আনিস আপনার কাছে জানতে চাই, যেই মামলাগুলো ওনার মধ্যে ওনার নামে রয়েছে, অসংখ্য মামলা, এর মধ্যে আপনার একটা হিসাব, টিআইবির হিসাব অনুযায়ী ওনার নামে মামলা হচ্ছে 663টি। এর মধ্যে 453টি হচ্ছে হত্যা মামলা। আপনার কাছে সবশেষ কি তথ্য এবং এই মামলাগুলোর প্রক্রিয়াটা কি হচ্ছে? যদিও আমরা জানি যে এক মামলায় মানবতা বিরোধী, এক মামলায় তার ফাঁসি হয়েছে, বাকি মামলাগুলির কি অবস্থা? জি, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের এই অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের মুক্তির জন্য আজীবন সংগ্রামী আমৃত্যু নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের জন্য এ পর্যন্ত যারা রাজপথে নিজের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন, সেই সাথে জুলাই আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছেন সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং যারা আহত হয়েছেন, তাদের চিকিৎসাধীন আছেন, তাদের আশু রোগ মুক্তি কামনা করছি। আসলে বাংলাদেশের যেই 2009 থেকে দীর্ঘ 15.5 বছর যে একজন স্বৈরশাসক আমাদের এই জাতির ঘাড়ে চেপেছিল, তিনি হচ্ছেন শেখ হাসিনা। আসলে শেখ হাসিনা বর্তমানে শেখ হাসিনা নয়, তিনি এখানে আমরা তাকে সর্বশেষ যেই রূপে বাংলাদেশের মানুষ তাকে দেখেছে সেটা হচ্ছে একটাই, যে তিনি ক্ষমতাকে খুব আঁকড়ে ধরতে চেয়েছিলেন, কোনোভাবেই ক্ষমতা ছাড়া যাবে না। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে এই বৈশিষ্ট্যগুলো আমরা জানি। আমার কাছে প্রশ্ন হচ্ছে যে সরাসরি প্রশ্ন উত্তর দেন, সেটা হচ্ছে যে এই যে বৈশিষ্ট্যগুলো আমরা জানি এবং বৈশিষ্ট্যের পরিণতি কী হচ্ছে সেটাও জানি। এই পরিণতির পরে আদালতে কি হচ্ছে সেটা আপনার কাছে জানতে চাই, মামলার বিষয়ে জানতে চাই। এখানে এই পর্যন্ত 15.5 বছরে প্রায় 4000 লোককে উনি খুন করেছেন এবং জুলাই আগস্ট আন্দোলনে 1400 নারী শিশু সহ সর্বশ্রেণীর এবং প্রায় 1400 লোককে হত্যা করেছেন উনি। সেই হত্যার যেই মামলা হয়েছে 663টি, সেই মামলার আইসিটিতে যেটা একটা মামলা দণ্ডিত হয়েছেন এবং অপরগুলো এখন একটা মামলা আমার আদালতে বিশেষ জজ আজে, এটা মোহাম্মদপুরের মোহাম্মদ হোসেন নামক একজনকে গুলি করে হত্যা করেছিল এবং ওখানে 2 জন গুরুতরভাবে আহত হয়েছিলেন। ঠিক আছে না, কি আসামি সেই মামলাটায় এই মামলাটার ধারা হচ্ছে আপনার 143, 848, 447, 120-এর বি এবং 302, 34 ধারা। এখানে আপনার দেখা গেছে যে শেখ হাসিনা সহ 6 জন, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, জোনায়েদ আহমেদ পলক, এরকম সহ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, 6 জন হচ্ছে আপনার তারা ষড়যন্ত্রমূলকভাবে হুকুম দিয়েছেন এবং পরবর্তী যারা ছিলেন বাকি যে 34 জনের মধ্যে মোহাম্মদপুরের কিছু সাবেক সংসদ সদস্য সাদেক খান, জাহাঙ্গীর কবির নানক সহ তারা সেটা তাদের অফিসে বসে পরিকল্পনা করেছেন এবং বাকি যারা ছিলেন লোকাল, তারেকুজ্জামান রাজীব, মোহাম্মদ হোসেন সেন্টু সহ বাকিরা একদম মাঠ পর্যায়ে ঘটনাস্থলে তারা এই হত্যাগুলো সংঘটিত করেছেন। এখন সেই মামলাটা মোহাম্মদপুর সংঘটিত হওয়ার পরে নিহতর মা রিনা বেগম যখন জানতে পেরেছেন, উনি তার ছেলেকে উদ্ধার করে পরবর্তীতে পট পরিবর্তনের পরে বিজ্ঞ আদালতে একটি সিআর মামলা দায়ের করেন, পিটিশন মামলা।
বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে ঘটনা শুনে সেটাকে মোহাম্মদপুর থানা এফআইআর হিসাবে দেওয়ার জন্য আদেশ নির্দেশ প্রদান করেন এবং পরবর্তীতে তদন্ত হয়ে দীর্ঘদিন সুষ্ঠুভাবে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে 34 জনকে অভিযুক্ত করে বিজ্ঞ আদালত একটি চার্জশিট দাখিল করেন। চার্জশিট দাখিল করার পরে ঢাকার বিশেষ জজ 4 আদালতে মামলাটি বিচারের জন্য প্রেরণ করা হয় এবং বর্তমানে মামলাটি চার্জ গঠনের শুনানির জন্য আগামী 13/8/2026 তারিখ দিন ধার্য আছে। জি, আমরা এই জায়গায় নূর খানের কাছে যেতে চাই। এই যে মামলা, অসংখ্য মামলা, আসলে এই মামলাগুলো যেভাবে গঠন করা হয়েছে, পিপি বলছিলেন যে এই এজাহারের কথা, এগুলি আসলে মানে শাস্তি বাস্তবায়নের ক্ষেত্রে এই যে ধারাগুলোর কথা বলছিলেন এবং যেই প্রক্রিয়ার কথা বলছিলেন, এটা কি যথেষ্ট? দেখেন, এই যে 663 বা এর মধ্যে 453 মার্ডার কেস, এইটার চেয়েও জরুরি যে বিষয় সেটা হচ্ছে অত্যন্ত স্বচ্ছতার সাথে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির থেকে এই মামলাগুলোর চার্জশিট হওয়া দরকার এবং বিচারিক প্রক্রিয়াটা খুব স্বচ্ছ হওয়া দরকার। এবং আমরা দেখেছি যে ইতিমধ্যে যে ঘটনাগুলি বাংলাদেশে ঘটেছে এটা তো অস্বীকার করার কোনো পথ কারণ নাই। আমরা তো দীর্ঘদিন ধরে এইটা নিয়েই কাজ করলাম, কথা বললাম। ধরেন কোড অ্যান্ড কোড ক্রস ফায়ারের নামে কয়েক হাজার মানুষকে হত্যা করেছে ওনার 15 বছর বা 15.5 বছর সময়কালে। গুমের শিকার হয়েছেন কয়েক হাজার, মানে 1800-1900, তার মধ্যে ধরেন 200-র উপর, 250-র উপরে যাদের এখনও হদিস পাওয়া যায়নি। আমরা হাটে, মাঠে, ঘাটে, বিলে, পানিতে লাশ পেয়েছি ওই সময়। এই আমরা এখন যেখানে বসে কথা বলছি এর থেকে মাত্র 200 গজ দূরে ইসমাইল নামে এক ছেলে ছাত্রদল করত, তাকে 2011 সালে এখান থেকে উঠিয়ে নেয় এবং তারপরে 10-12 দিন পর তার লাশ পাওয়া যায় হচ্ছে মুন্সিগঞ্জে, গুলিবিদ্ধ লাশ। এরকম অসংখ্য ঘটনা কিন্তু দেশব্যাপী আছে। এই ঘটনাগুলি নিয়ে যখন মামলা দায়ের হবে, কোনো কোনো ক্ষেত্রে দায়ের হয়েছে, ইনভেস্টিগেশন হবে, তখন আরও ভয়াবহ জিনিস আমার ব্যক্তিগত ধারণা আমরা পাব। এই মামলাগুলির থেকে যারা নীতি নির্ধারক তাদের পাশ কাটার কিন্তু সুযোগ নেই। ওই যে হুকুমের আসামি বলেন, আর আমার নির্লিপ্ততার কারণে বা আমার অংশগ্রহণের কারণে বা আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার দায় এড়ানোর কোনো সুযোগ কিন্তু নাই। বিশেষ করে উপরের দিকে যারা নীতি নির্ধারক তাদের এই সুযোগটা কিন্তু নেই। প্রতিদিন পত্রপত্রিকায় নিউজ পড়েছেন তারা, প্রচুর মানুষের হত্যাকাণ্ডের ঘটনা তারা প্রত্যক্ষ করেছেন পত্রিকার মাধ্যমে, তাদের নিজস্ব সোর্সের মাধ্যমে গুমের ঘটনা তারা জেনেছেন। যদি আমি একজন সাধারণ নাগরিক হিসাবে প্রশ্ন করি যে ওই সময়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা নীতি নির্ধারকরা কি ভূমিকা নিয়েছেন এটা বন্ধ করার জন্য বা এই ঘটনাগুলি চিহ্নিত করার জন্য বা এই ঘটনাগুলিকে আদালতের দ্বারস্থ করার জন্য, আমরা বরং দেখেছি তারা এটাকে পাশ শুধু কাটার নাই, ধামাচাপা দেবার চেষ্টা করেছেন। কখনো কখনো তারা বলেছেন গুমের ঘটনায় যে যাদেরকে বলা হচ্ছে গুম করা হয়েছে তারা সাগর পাড়ি দিতে যে মারা গেছে, ভূমধ্যসাগরে, কেউ প্রেম করতে যে পালিয়ে, মানে পরকীয়া করতে যে পালিয়ে বেড়াচ্ছে, কেউ ঋণগ্রস্ত ছিল, ঋণের দায়ে পালিয়ে বেড়াচ্ছে। এই ধরনের নীতি নির্ধারকরা এই ধরনের বক্তব্য যখন দেন তখন এটা মনে করা খুব স্বাভাবিক এবং যৌক্তিক যে তাদের ইন্ধন ছিল, তাদের নির্দেশ ছিল, তাদের নির্দেশনার বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ বাহিনী দিনের পর দিন এই ঘটনা ঘটাতে পারে না। আপনি দেখেন এখন পর্যন্ত যতটুক আমরা বের করতে পেরেছি, আমরা মানে আমাদের দেশের জনগণ বা এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ইনভেস্টিগেশন যারা করছেন তারা, এখন পর্যন্ত যে কোড অ্যান্ড কোড আয়নাঘর বা জেআইসি বলেন বা টিএফআই বলেন, এটা তো আমরা দুইটা কথা বলতেছি, এর বাইরে যে অসংখ্য এরকম গোপন কেন্দ্র ছিল, সেন্টার ছিল, যেখানে মানুষকে আটকে রাখা হতো, জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হতো, কিছুদিন রেখে কথাবার্তা বলে তারপরে পানিতে ভাসিয়ে দেওয়া হতো হত্যা করে। এই ঘটনাগুলি তো, এই লোমহর্ষক বর্ণনা তো আমরা আদালতের সূত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা পাচ্ছি। আজকে শুধু আদালতের সূত্রে পাওয়ার ব্যাপার না, আমরা যারা এটা নিয়ে কাজ করেছি মানবাধিকার কর্মী, আমরা তো দীর্ঘদিন ধরে, এমনকি হাসিনার আমল থেকে এই কথাগুলি বলছি যে এই ঘটনাগুলি ঘটছে, এর দায় তিনি এড়াতে পারেন না। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে তৎকালীন সরকারের ছত্রছায়ায় র্যাবের ভিতর সেনাবাহিনীর কতিপয় অফিসার এবং পুলিশের ভিতরে কিছু অফিসার,
এরা এমন একটা বলয় তৈরি করে ফেলেছিল যে তারাই যেন রাষ্ট্র পরিচালনা করছেন, তারাই যেন তাদের ইচ্ছাতে যেন একটা মানুষের জীবন নির্ভর করে, এবং প্রধানমন্ত্রী এগুলি প্রশ্রয় দিয়েছেন। এবং দেখেন, শুধু যে প্রধানমন্ত্রী এইভাবে প্রশ্রয় দিয়েছেন তা না, প্রেস কনফারেন্সগুলিতে আমরা দেখেছি সাংবাদিকরা যখন প্রশ্ন করার নামে আসলে ওনাকে পুলকিত করার চেষ্টা করত, এটা তো আমরা দেখেছি। এবং দুর্ভাগ্যজনক, তারা কিন্তু শাস্তি আওতায় এখনো আসেন নাই। এখনও যে আমরা বলতে পারি না যে জুলাই আগস্টে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের বিচার শুরু করতে পেরেছি, সবার বিচার, এটা বলার সুযোগ বলতে পারছি না। এবং যে সমস্ত অপরাধীরা এই কাণ্ডটা করেছেন, দেখেন একটা জিনিস তারা বলেন যে আমরা ঊর্ধ্বতনদের নির্দেশে করেছি। ঊর্ধ্বতনের অন্যায় নির্দেশ তো পালন করার কথা না। ঊর্ধ্বতনদের অন্যায় নির্দেশ বেআইনি নির্দেশ পালন করার কোনো সুযোগ নেই, কিন্তু তারা করেছেন। এবং শুধু করেন নাই, তারা লাশ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। হত্যা করার পর তারা গাড়ির উপর থেকে লাশ ফেলে দিয়েছেন। আমাদের দেশে এটা তো আমরা কল্পনাই করতে পারি না যে দুইজন বোন তার ভাইয়ের লাশ নিয়ে মিছিল করতে, লাশ নিয়ে বাড়ি ফিরতে স্লোগান দিতে যাচ্ছে। আমরা তো এটি ভাবতেও পারি না যে লাশের স্তূপ করে আগুন ধরিয়ে দেবে। এই ঘটনাগুলি তো তারা ঘটিয়েছেন। সুতরাং এর দায় তো ওই যেভাবে বলেন না কেন, এদের উপর বর্তাবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি, এটাও আমাদের বলা উচিত, যে যেভাবে ঢালাওভাবে মামলাগুলি দায়ের করা হচ্ছে এবং তাতে মনে হচ্ছে কিছু মানুষকে তারা এক ধরনের বিপদগ্রস্ত করা, যার ওখানে থাকার কোনো সুযোগ নাই, একই সময়ে একই ব্যক্তির বিরুদ্ধে একাধিক জায়গায় মামলা করে ফেলছে। এই যে এই বিষয়গুলির কারণে, এবং যে মামলা বা যে অপরাধী না, তাকে যখন ওই অপরাধী হিসাবে চিহ্নিত করছেন, তাহলে মামলাগুলি কিন্তু আপনি হালকা করে দিচ্ছেন। সেই দিকটাও আমাদের বিবেচনা রাখতে হবে। এটা নিশ্চয়ই রাজনৈতিক সিদ্ধান্ত। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, সিনিয়র রাজনীতিবিদ, বিএনপির যুগ্ম মহাসচিব, তার কাছ থেকে এই বিষয়টা জানবো। এই যে নূর খান ভাই যেটা বললেন যে কিছু কিছু ঘটনা বা কিছু কিছু আচরণের কারণে মামলাগুলো হালকা হয়ে যায় কিনা, যে একই ব্যক্তি দেখা যাচ্ছে চট্টগ্রামে, আবার একই সঙ্গে মোহাম্মদপুরে, কিংবা উত্তরায়, একই সঙ্গে নোয়াখালীতে, এই যে বর্ণনাগুলি যখন আসবে, লং টার্ম যখন যাবে, তখন কিন্তু গিয়ে আদালতে এই বিষয়গুলো প্রশ্নের সম্মুখীন হবে। রাজনৈতিকভাবে আপনারা সবসময় বলে আসছেন যে আইন তার নিজস্ব গতিতে চলবে। তো নিজস্ব গতিতে চলতে গিয়ে আপনাদের কোনো পরামর্শ থাকবে কিনা রাজনৈতিক দল হিসেবে? ধন্যবাদ আজকে শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে যারা আমার সহ আলোচক আছেন তাদেরকেও শুভেচ্ছা, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের আমাদের এই আলোচনার টেবিলে উপস্থাপন করেছেন। তো আমাকেও যে প্রশ্নটি করেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি সেটার উত্তরে শুধু এটুকুই বলতে চাই যে এই মামলাগুলো যাতে হালকা না হয়, সেই জন্য আমাদের সর্বোচ্চ দৃষ্টি রাখতে হবে। এই মামলাগুলো যখন হয়, আপনি জানেন যে 5ই আগস্টের পরপরই মামলাগুলো হচ্ছিল, তখন কে কোথা থেকে কিভাবে মামলাগুলো করেছিল বা করছে সেটা আসলে তদারকি করার বা দেখার কোনো সুযোগ সেখানে রাজনৈতিক দল হিসাবে আমাদের তো নয়ই, কিন্তু অন্যদেরও দেখার সেই সুযোগগুলো ছিল না। এবং তখন দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতি ছিল, থানা পুলিশ তখন কে কোথায় আছে আসলে কারোরই সেই সময় ঠিক ঠিকানা ছিল না। তো এরকম একটা পরিস্থিতিতে অনেক সুযোগ সন্ধানী এরকম মামলাগুলো কেউ কেউ হয়তো করেছে, আমরা আমাদের দৃষ্টিতেও এসেছে। এমন অনেক ব্যবসায়ীদের নামও এসছে যারা হয়তো সেদিন বাংলাদেশে হয়তো ছিল না, কিংবা হয়তো বা চট্টগ্রামে ছিল, হয়তো ঢাকায় তার নামে মামলা হয়েছে। এগুলো আমাদের দৃষ্টিতে এসছে, এবং আমরা সেই সময় তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার এবং ওই সরকারের যিনি আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তাদেরও আমরা কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছিলাম, এবং তারাও আসলে এত বিষয় নিয়ে ব্যতিব্যস্ত ছিল, সঠিকভাবে এগুলোকে অ্যাড্রেস করতে পেরেছে তাও কিন্তু বলা যাবে না। এখন আমাদের সরকার এসছে, আমরা সরকারে আসার পরেও এই ব্যাপারগুলো আমরা নজর দেওয়ার জন্য চেষ্টা করছি। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় থেকে বারবার কিন্তু সে কথাগুলো বলা হয়েছে, আমাদের দলের পক্ষ থেকেও বারবার বলা হয়েছে, এবং এই ব্যাপারে আমরা অবশ্যই গুরুত্ব দিচ্ছি বা দেব। এবং এই ব্যাপারে আইন যেন তার নিজস্ব গতিতে চলে, এবং আইনের চোখে সবাই সমান, এখানে যাতে কারো পক্ষ বিপক্ষ যাতে ওভাবে না হয়, সেই ব্যাপারে আমাদের সরকারের রাজনৈতিক একটা অঙ্গীকারও কিন্তু রয়েছে। সেই ব্যাপারে আমাদের
যে অঙ্গীকার থেকে যা যা করার সেটা আমরা করব। জি সরোয়ার তুষার, কথা হচ্ছিল শেখ হাসিনার মামলার বিষয়ে। শুধু শেখ হাসিনা নয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ যারা যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত সবার বিষয়ে একাধিক মামলা হয়েছে। নূর খানের যে প্রশ্ন, সেটি আমারও প্রশ্ন। মামলার যে এজাহার, এই এজাহারগুলো তাৎক্ষণিকভাবে যেগুলি হয়েছে সেগুলো তো নিশ্চয়ই অনেক ক্ষেত্রে প্রশ্ন করার সুযোগ রয়েছে। এখন এই মুহূর্তে এটাকে মানে স্বাভাবিক করার ক্ষেত্রে, অথবা যে ঘটনা ঘটেছে সত্যিকার অর্থে সেই ঘটনার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ঐক্যের পাশাপাশি আইনগত প্রক্রিয়াটা কি হতে পারে? আপনাকে ধন্যবাদ। রাজনৈতিক দলগুলোর ঐক্য তো শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের বিচারের ব্যাপারে এটা বলা বাহুল্য, আমি মনে করি আছে। কিন্তু যেগুলো ত্রুটিপূর্ণ মামলা সারা দেশে হচ্ছে, এগুলো জেলা পর্যায়ে আরও বেশি, কিছু কিছু ক্ষেত্রে ঢাকাতেও আছে, এটা তো রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় না, মানে রাজনৈতিক ঐক্যের কোনো ব্যাপার নাই এখানে। এটা হলো টোটালি আইনের বিষয়। আইনের বিষয় কি আপনাকে এগুলো স্ক্রুটিনি করতে হবে, এবং স্ক্রুটিনি করে ধরেন একটা জিনিস যেটা দেখা যাচ্ছে, যেটা মানে আপনি সবাই আমরা বুঝবো যে এই মামলারগুলো ত্রুটিপূর্ণ, এটার সুযোগ আবার যারা পলাতক দল আছে, তাদের যারা অ্যাসেট এই দেশে কিংবা দেশের বাইরে আছে, এরা নেয় যে দেখেন এটা এরকম, তার মানে পুরো জিনিসটা এরকম। হ্যাঁ, সেটা কি? সেটা হচ্ছে আমরা সবাই বুঝছি যে ওই সংশ্লিষ্ট লোকটা তিনি হচ্ছে কোনো না কোনো ফর্মে অপরাধে যুক্ত। যেমন সাংবাদিক নামধারী কাউকে আমরা এরকম পাবো, যারা আসলে সাংবাদিকতার ন্যূনতম ধারে কাছেও ছিল না, পুরোপুরি আওয়ামী লয়ালিস্ট হিসেবে কাজ করেছেন, গণহত্যার এক ধরনের ফরমায়েশ তারা করেছে, ফলে তাদের শাস্তি হওয়া উচিত, এটা আমরা সবাই বুঝি। কিন্তু হয়তো তার হত্যা মামলার আসামি হয়তো তার হওয়া উচিত না, তাকে হয়তো আপনি অন্য কোনো মামলায় দেওয়া উচিত। কিন্তু এই যে যাকে আর অন্য কোনো মামলায় দেওয়া যাচ্ছে না, কিংবা কী শাস্তি দেবো, এটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে ইনডিসিশন আছে, তখন তাকে হত্যা মামলায় দিয়ে দেওয়া হচ্ছে। আমি দেখলাম কোথায় যেন এক মডেলকেও মনে হয় এরকম হত্যা মামলায় অ্যারেস্ট করা হয়েছে। এটা কিন্তু বিতর্কিত করে মানে কি, যে সোফার এই ট্রাইব্যুনাল তো আর সেই ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের মতো হচ্ছে না 13 সালে, যেটা যে আপনি বসে পড়বেন, আপনি দাঁড়ায় পড়বেন, আমি বসাই দিব, বা এরকম, বা সাক্ষীদের গুম করা, ভয়ভীতি দেখানো, এরকম হচ্ছে না। আমরা যতটুকু বাইরে থেকে খোঁজ পেয়েছি বা খোঁজ রাখি, সেটা হচ্ছে এখানে একটা আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করার বিষয় আছে। পাশাপাশি এখানে জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান কিন্তু একটা তীক্ষ্ণ নজরদারি এখানে রেখেছে। কিন্তু তারপরে এই ঘটনাগুলো কিন্তু আপনার কিছু ক্ষেত্রে প্রশ্ন করার সুযোগ তৈরি করে দেয়। এটা আমরা চাই যে, আমরা যেমন শেখ হাসিনার বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই, প্রত্যেকটা হত্যাকাণ্ড, প্রত্যেকটা অপরাধের বিচার চাই, একই সাথে আমরা চাই যে এই বিচার নিয়ে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। এই বিচার নিয়ে মানে এটা যেন বলার সুযোগ না হয় যেগুলো রাজনৈতিক বিচার হচ্ছে। এই প্রচারণা কিন্তু চলছে। তো এই প্রচারণাটা এখনও আওয়ামী কোয়ার্টারগুলোতে চলছে, সেটা হয়তো ধরেন এখনও পাবলিক সেরকম মনে করে না, কিন্তু যদি বড় ধরনের প্রশ্ন তৈরি হয় তখন কিন্তু এটা জনগণও সেরকম মনে করতে থাকবে। তো সেটা যেন সেটার দিকে খেয়াল রাখা উচিত। বিশেষত ট্রাইব্যুনালের অনেকগুলো মানে দৃশ্যত সংকট আমরা দেখতে পাই। এর মধ্যে একটা হচ্ছে ট্রাইব্যুনালের সংখ্যা কম এবং তাদের লজিস্টিক্সের ঘাটতি আছে। সম্ভবত ট্রাইব্যুনালে 72, উনি আর ভালো বলতে পারবেন, 70+ মামলা আছে, তার মধ্যে 6টার মতো রায় হয়েছে, বাকিগুলো কিন্তু এখনও অনেকগুলো তদন্তই শুরু হয়নি। তার মধ্যে অনেক হেভিওয়েট এবং সারা দেশে আলোচিত মামলাও আছে, যেমন ওয়াসিমের মামলার সম্ভবত এখনও তদন্ত শুরু হয়েছে, তদন্ত শুরু হয় নাই। তারপরে আপনার মুগ্ধর মামলা এরকম তদন্ত শুরু হয় না। বেশ কিছু আলোচিত যে শহীদা, যাদেরকে আমরা চিনি বাই নাও, তাদের মামলাগুলো এখনও তদন্তই শুরু হয় নাই। তাই এটা কেন? কারণ হচ্ছে ট্রাইব্যুনাল মাত্র সম্ভবত এখন 2টা। ট্রাইব্যুনাল বাড়ানোর দাবিটা অনেক দিন ধরে আছে। এখন এটা আপনি 2 বছরে মাত্র 6টা মামলা রায় দিতে, পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে, তাহলে এই সবগুলো মামলা রায় দিতে আপনি কত বছর লাগাবেন? এটা তো একটা কনসার্নের বিষয়। এবং এই কারণে ট্রাইব্যুনাল, আমি মনে করি যে বাড়ানো উচিত ট্রাইব্যুনালের সংখ্যা, তাতে করে বিচারিক প্রক্রিয়াগুলো যৌক্তিক ত্বরান্বিত হবে, যৌক্তিক সময়ের মধ্যে ত্বরান্বিত হবে, এটা দরকার। এবং আমরা চাই যে আপনার যারা ধরুন শেখ হাসিনার যারা জেলে বন্দী, তাদের কিন্তু সেভাবে ইনু ছাড়া কারোর সাজা হয় নাই। মানে ইনু সাহেবের হচ্ছে আপনার 10 বছরের কারাদণ্ড হয়েছে। এটাও অনেকে বলছেন, আমি জানি না যে প্রসিকিউশনের পক্ষ থেকে এটার বিরুদ্ধে আবার আপিল করা হয়েছে কিনা, মানে এই রায়ের ব্যাপারে সবাই তো বলছে যে এটা তাকে এক ধরনের আপনি পুরস্কৃতই করলেন, 10 বছর আরামায়েশে থাকবে। আপনি দেখতে পাচ্ছেন না, উনি যখন যাচ্ছেন আসছেন, মনে হচ্ছে উনি খুব একটা ভ্যাকেশনের মধ্যে আছেন। তো এই সাজাটা নিয়েও অনেকের কথা আছে যে তিনি তো, যদি আমরা বলি যে এটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, তো ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির তো একটা কালেকটিভ দায় আছে। এবং তার সাথে হাসিনার যে কথোপকথন, সেখানে তিনি যেভাবে বুদ্ধি পরামর্শ দিচ্ছেন যে এভাবে আপনার গুলি করা দরকার অমুক অমুক জায়গায়, বা একে ওকে উঠিয়ে নিয়ে আসা দরকার, তিনি তো এই দায়গুলো এড়াতে পারেন না। তাকে সম্ভবত 10 বছরের সাজা দেওয়া হয়েছে কুষ্টিয়ার কোনো একটা মামলার ক্ষেত্রে, আমি যদি ভুল না করি। কিন্তু তার একটা কালেকটিভ দায় আছে, এটা আমি মনে করি। এর পাশাপাশি সবচেয়ে আরও যেটা বড়, যে 17 তারিখ বা 18 তারিখে এই 14 দলের একটা আপনার মিটিং হয়েছিল। সেই মিটিংয়ের পরেই কারফিউ সিদ্ধান্তটা হয় এবং শুট অ্যাট সাইট সিদ্ধান্তটা আসে।
আমরা তখন রাস্তায় ছিলাম, আমাদের কাছে খবর এসেছিল যে এখন দেখামাত্র গুলি করবে, এবং আমরা দেখেছি 19 তারিখে যখন আমরা রাস্তায় নেমেছি বিনা প্ররোচনায় 50-60 জনের একটা মিছিলও গুলি করেছে এই প্রেস ক্লাব, এই সমস্ত জায়গায়। তার মানে তার তো এই যে প্ল্যানিংয়ের অংশ, তিনি গণহত্যার যে টিম যারা পরিকল্পনা করেছে, ইনু তাদের মধ্যে একজন, তাহলে তাকে যদি আপনি 10 বছরের সাজা দেন, এটা তো একটা মকারি হয়, এটা তো একটা ইনজাস্টিস হয়। তো এটার বিরুদ্ধে আমরা চাই, আমি জিজ্ঞেস করেছিলাম, আমার সাথে একটা সামাজিক প্রোগ্রামে চিফ প্রসিকিউটর মহোদয় দেখা হয়েছিল, আমি তাকে জিজ্ঞেস করেছি আপনারা কি এটার বিরুদ্ধে আপিল করবেন? ওরা বলছে আমরা আপিল করবো। ওনারা আপিল করেছেন কিনা আমি এটা এখন জানি না, কিন্তু মামলা তো শুধু ওই একটা না, মামলা তো অসংখ্য আরও মামলা আছে। আছে। জি হ্যাঁ, কিন্তু তার আসলে আমরা যেটা বাংলাদেশের এই ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ সাজা, সেটাই আমরা প্রত্যাশা করি আমাদের জায়গা থেকে। আনিসুর রহমান আনিস, আমরা যে বিচারগুলো বিলম্বিত কেন হচ্ছে, এবং সরওয়ার তুষার যথার্থই ট্রাইব্যুনালের একটা প্রশ্ন তুলেছে, ট্রাইব্যুনালের সংখ্যার বিষয়টা প্রশ্ন তুলেছে, এই দুটো বিষয়ে আপনি একটু বলবেন। সেই সঙ্গে যেই বিষয়টা আলোচনা এসেছে যে একই ব্যক্তি একাধিক জেলায় মামলা একই ব্যক্তির নামে একই সময়, এই বিষয়গুলো তো প্রশ্ন হচ্ছে। ধন্যবাদ আপনাকে। দেখেন, যে বিচারের যে দীর্ঘসূত্রিতার কথাটা আসছে, এখানে হয়েছে যে বিষয়টা আপনার একটি গণ অভ্যুত্থানের আন্দোলনের পরে অনেকগুলো মামলা হয়েছে, সেখানে যারা হত্যা হয়েছে, আহত নিহত হয়েছেন, তাদেরকে খুঁজে বের করতে অনেকটা সময় লেগেছে, এবং তারা চিহ্নিত করে মামলাগুলো করেছেন। এখন এখানে যে মামলাগুলো করেছেন, সেখানে আপনাদের সবারই প্রশ্ন যে এলোমেলো কিছু আসামি এসেছে, যেমন অনেক যাদের আসার কথা না ধারণা করা হচ্ছে বা বলা হচ্ছে যে আসার কথা না, কিন্তু আসলে বিষয়টা ওরকম না। দেখা গেছে যে ম্যাক্সিমাম লোক আসামিরাই কোনো না কোনোভাবে দায়ী, এবং এখন যেগুলো নিরপেক্ষ, এই বর্তমান সরকার বিচার ব্যবস্থাটায় সর্বক্ষেত্রে নিরপেক্ষতার পরিচয় দিচ্ছে, যার কারণে তদন্ত সংস্থা নিরপেক্ষভাবে বিচার করছে, এবং চুলচেরা নিরপেক্ষ বিশ্লেষণ করতে গিয়ে কে অপরাধী কে অপরাধী না, কে অপরাধ করেছে কে করে নাই, সেটা খুঁজে বের করতে কিন্তু একটু সময় বেশি ব্যয় হচ্ছে, যেহেতু অনেক আসামি এবং অনেক মামলা। আর আপনি যে দ্বিতীয় কথাটা বলেছেন যে ট্রাইব্যুনালের স্বল্পতার কথা, দেখেন আমাদের যে ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 15.5 বছর একটি ভঙ্গুর অর্থনীতি রেখে গেছেন, সেখানে সর্বক্ষেত্রে আপনার সংকট, সেই সংকটের কারণে ট্রাইব্যুনাল বাড়াতে হলে আপনার প্রচুর ব্যয় হয়। এখানে আইন মন্ত্রণালয়ের যেই একটা বাজেট, সেই বাজেট থেকে বর্তমানে যেই ট্রাইব্যুনাল রয়েছে, আরও নতুন কিছু ট্রাইব্যুনাল সৃজন করতে হলে সেখানে অনেকগুলো বিষয় আছে, অর্থনৈতিক বিষয় জড়িত, সেই কারণেই হয়তোবা ট্রাইব্যুনাল এখন বাড়ানো যাচ্ছে না বলে আমি মনে করি, এবং আমার ধারণা, এবং এটা হয়তোবা সত্যি। আর যেই একই জেলায় একাধিক জেলায় যেই আসামির কথাটা বলা হয়েছে, সেই বিষয়টা হচ্ছে এরকম, যেই 2 মাস ব্যাপী আন্দোলনগুলো হয়েছে, সেক্ষেত্রে দেখা গেছে যে বর্তমানে তথ্য প্রযুক্তির যে যুগে বিভিন্নভাবে তারা ইনভলভ হয়েছে, কেউ তথ্য প্রযুক্তি ব্যবহার করে, কেউ ফোনে হয়েছে, কেউ নির্দেশদাতা হয়েছে, কেউ অর্থ যোগান দিয়েছে। আমাদের আইন কি বলে? অপরাধের সহযোগী, হত্যার সহযোগী কিন্তু সমান অপরাধ। সমষ্টিগত একটা অপরাধ আছে, কিংবা প্ররোচনা একটা অপরাধ আছে, তো সব মামলাগুলো তো একই ধারায় না, মামলাগুলো তো বিভিন্ন ধারায়, যার যেই এখন এই জন্যই তদন্তগুলো চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, এবং বর্তমান সরকারের আইন মন্ত্রণালয়ের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে ইনভেস্টিগেশন টিম, তারা নিরপেক্ষভাবে তদন্ত করছে, যাতে করে কোনো নির্দোষ ব্যক্তি এই মামলায় আসামি না হন, এবং কোনো অপরাধী যেন না পান। এটা হচ্ছে মূল কারণ। আর একই ব্যক্তি একই জেলায় বর্তমানে কিন্তু অপরাধ করা সম্ভব হচ্ছে। কিভাবে সম্ভব হচ্ছে? সে তার সেই বাহিনী, আর এটা ছিল সম্পূর্ণ একটা রাজনৈতিক সংঘবদ্ধ চক্রের অপরাধ। যেহেতু সংঘবদ্ধ চক্রের একটা অপরাধ, তাহলে আওয়ামী লীগ যে নিষিদ্ধ সংগঠন, তাদের কিন্তু বিভিন্ন জায়গায় সংগঠন আছে, এবং তাদের শুধু একটা সংগঠন না, তাদের বিভিন্ন সংগঠন ছিল। সেই সংগঠনের মাধ্যমে তারা বিভিন্নভাবে, আমরা টেলিফোন কনভারসেশনগুলো যদি চুলচেরা বিশ্লেষণ করি, বিভিন্নভাবে ফরেন্সিক যেই টেস্ট হচ্ছে, সেই পরীক্ষায় আসছে কিন্তু যে তারা বিভিন্নভাবে অপরাধ সংগঠন করছে, টিম বাই টিম ভাগ করে এক এক জায়গায় এক এক টিম পাঠাচ্ছে। যেমন ধরেন, একই সাথে ওবায়দুল কাদের মোহাম্মদপুরে বলছেন এটা করেন, আবার আরাফাতকে বলছেন টিভি চ্যানেল যদি মারামারি দেখায় বন্ধ করে দেন। জাহাঙ্গীর কবির নানক বলছেন যে এখন মায়ের হলেই সেটার আবার সেই বিনিময়ে হত্যা করতে হবে, আন্দোলনকারীদেরকে দমন করতে হবে, যার কারণে সারা বাংলাদেশেই প্রতিটা জেলায় না, প্রতিটা গ্রামেই একই ব্যক্তি কর্তৃক অপরাধ সংগঠিত করা সম্ভব ছিল। জি, নূর খান, আপনি কি এই কথায় সন্তুষ্ট কিনা? না, আমি সন্তুষ্ট না, কারণ আমরা সেই মামলাগুলি নিয়ে, সেই অভিযোগ নিয়ে কথা বলতে চাই যেটি উনি বললেন সেই ব্যাখ্যার সাথে যায় না। যেমন ধরেন,
রাজনীতির বাইরে যে লোকগুলোকে আসামি করা হয়েছে তাদের তো একাধিক জায়গায় থাকার সুযোগ নেই, তাদের তো আর সংঘবদ্ধ মানে দল নেই, এটা নেই ওইটা নেই। আমি যে জিনিসটা একটু পরিষ্কার করতে চাই, যেমন ধরেন আমার ভাই যে জিনিসটা বললেন যে অনেক অপরাধী তাকে ওই জায়গাটিতে আমরা আটকাতে পারছি না, তার বিরুদ্ধে হত্যা মামলা হয়ে যাচ্ছে। আসলে এই জায়গাটাই হচ্ছে ডিফেক্ট, যে যেই দায়ে মানে যে দায়ে তাকে অভিযুক্ত করা হয় সেই দায়েই তাকে অভিযুক্ত করতে হবে। আপনি দেখেন আমাদের দেশে দুইজন প্রধান বিচারপতি যে পরিণতি আমরা দেখলাম, সেই জায়গাটি তো আমাদের বিবেচনায় রাখা উচিত। কারণ বিচার বিভাগের জায়গায় যদি আমি নড়বড় করে দিতে চাই, তাহলে শেখ হাসিনা তো এটা করে একটা দৃষ্টান্ত স্থাপন করছে, এখনও যদি ওইটাই চলতে থাকে, এখনও যদি আদালতে যে হুঙ্কার দেওয়া হয়, লাথি ডিম ছড়ায়, এই জিনিসগুলি তো এই 2 বছর পর ভাই চলবে না। এখন যে জিনিসটা হচ্ছে যে প্রত্যেকটা যার যে জায়গায় সংশ্লিষ্টতা আছে, আমরা জানি অনেক সাংবাদিকের ব্যাপারে কথা আছে, এটা তো আমাদেরও আছে, কিন্তু সেটা বলছি হত্যার সঙ্গে তো সে সংশ্লিষ্ট আছে কিনা আমরা যদি এইভাবে করে ফেলি যে তাকে আমি আটকাতে পারছি না, ওইটা যেহেতু সফট, তাকে আমি হার্ড লাইনে মানে হার্ড অভিযোগে অভিযুক্ত করলাম, ওইটা করলে তো আপনার প্রশ্নবিদ্ধ হয়ে যাবেন। সেই সম্ভাবনা সেই জায়গাটা আমাদের হচ্ছে। যেমন একটা নতুন মামলার একটা ধারা সম্ভবত সরকার করেছেন, ভালো, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে ওখানে বলা হচ্ছে ইনভেস্টিগেশন চলাকালীন যদি ইনভেস্টিগেটর মনে করেন যে এই ব্যক্তিটার সংশ্লিষ্টতা সন্দেহ আছে, নাও থাকতে পারে, উনি এসপির সাথে পরামর্শ করে তাকে বাদ দিতে পারে। এই বিষয়টা নিয়ে আমি একজন পুলিশ কর্মকর্তার সাথে কথা বলার সুযোগ হয়েছিল আমার। তিনি একটা কথা বলছেন, কোনো এই ঘটনাগুলির পুলিশের কি 2টা মাথা আছে যে সে এইটার থেকে অব্যাহতি দিচ্ছে তো অ্যাভেলেবল দিচ্ছে, মানে অ্যাভেলেবেল বলাও ঠিক হবে না ভাই, আমরা তো এই জায়গায় কথা বলতে হবে আমাদের। তো ওই জিনিসগুলি আমাদের দেখতে হবে। 2 বছর পার হয়ে গেছে, অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে, সে পালায় বেড়াচ্ছে, আসলে সে ওই ঘটনার সাথে যুক্ত সম্ভাবনাই নাই। তো এটা দ্রুত করতে হবে না, রাষ্ট্রের তো এটা দায়িত্ব। সেটাও তো মানুষের মধ্যে প্রশ্ন, তাহলে তার নামটা কেন আসলো? মানে এইটা তো আমরা দেখছি 5ই আগস্টের পরে একটা গ্রুপ তৈরি হয়েছে, সেটার সাথে পুলিশও ছিল, রাজনৈতিক কর্মীও ছিল, মানে সমাজের ধান্দাবাজরাও ছিল। আমরা দেখি নাই যে কিভাবে চাঁদা তুলছে এবং তারপর পুলিশের কাছ থেকে চাঁদাবাজকে ছাড়াই আনছে কেমনে, আমরা তো দেখছি এগুলি। আমরা দেখিনি একজন সাবেক এমপির বাড়িতে যে কিভাবে টাকা তোলার চেষ্টা করা হচ্ছে, এই ঘটনাগুলি তো ঘটছে। এবং এই ঘটনাগুলি প্রতিরোধ করার জন্য আন্দোলনকামী শক্তির যে দায়িত্বটা ছিল, দায়টা ছিল, সেটা তারা সঠিকভাবে পালন করেন নাই বলে এইটা কিন্তু এখনো চলছে। এখন তো মব ক্রিয়েট করে সন্ত্রাস করা হচ্ছে। মবকে আন্দোলনের পার্ট বলতেছেন, মব তখনই আন্দোলনের পার্ট যখন একটা চলমান আন্দোলন থাকে। আপনি এখন একটা অবস্থা আছে, একটা সরকার আছে, নির্বাচনের মধ্য দিয়ে তারা এসছেন, আপনি সরাসরি তাকে কিছুই করতে পারছেন না, আপনি মব তৈরি করে তাকে কিভাবে মানে বিপদে ফেলবেন, সেই সময়টা তো এখন না। আমরা তো সবাই বিপদগ্রস্ত, আমরা কেউ এখন এইভাবে ভাবার কোনো কারণ নাই যে আমরা মহাসুখে ছিলাম হাসিনার আমলে, অমুক মহাসুখে ছিল, এটা ভাবার কোনো কারণ নাই। হয়তো কিছু মানুষ ছিল, তাদের তো বিচারের আওতায় আমাকে আনতে হবে, আবার তাদেরকে বিচারের আওতায় আনতে যেয়ে আপনার আমার মতো মানুষ যাতে ওইটার ভিতর জড়ায় না ফেলা হয়। কারণ এখন পর্যন্ত যে জিনিসটা দেখা যাচ্ছে, দেখেন একটা নির্বাচন মানুষের এত আকাঙ্ক্ষিত ছিল, নির্বাচনের মধ্য দিয়ে সরকারটা গঠন হয়েছে, এখনও যদি আপনি ত্রাস তৈরি করার চেষ্টা করেন, সমঝোতাহীন রাজনীতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, একটা অস্বস্তিকর পরিস্থিতি রাজনীতিতে নিয়ে আসতে চান, ভাই আমি তো সেকেন্ড টাইম বিপ্লবের জন্য প্রস্তুত না। এই মুহূর্তে দেশের যে অবস্থা, অর্থনৈতিক অবস্থা, এটা তো আমাকে বিবেচনায় রাখতে হবে। এই যে কিছু মানুষ দেশের বাইরে থেকে এবং দেশের ভিতর থেকে উস্কানি দিচ্ছে, এবং কি ধরনের উস্কানি, একেবারে ব্যক্তিগত পর্যায় পর্যন্ত নিয়ে আসতে চাচ্ছে নীতি নির্ধারকদের, মানে কোনোভাবে এই লিডারশিপকে চ্যালেঞ্জ করে দিয়ে দেশে একটা অস্থিরতা তৈরি করা। দেখেন না করে কতটুকু পারেন। জি, সৈয়দ ইমরান স্যারের প্রিন্স, অর্থনৈতিক অবস্থা নিয়ে নিশ্চয়ই আপনি বলবেন। তার আগে একটু জানতে চাই, আমরা বলা হচ্ছে যে ভারতের সঙ্গে অপরাধী প্রত্যর্পণ চুক্তি আছে, কিন্তু যতই চুক্তি থাকে এটা তো একটা রাজনৈতিক সিদ্ধান্ত।
আপনারা এই যে দিনটি পার হলো সেদিনও আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের যিনি রাষ্ট্রদূত বাংলাদেশে রয়েছেন তিনি সৌজন্য সাক্ষাৎ করলেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে যতটুকু আমরা জানতে পেরেছি। শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে কূটনৈতিক চ্যানেলে আপনাদের আলোচনা হচ্ছে কিনা? অবশ্যই। শেখ হাসিনা একটা গণহত্যাকারী এবং ফ্যাসিবাদের মানে হোতা বাংলাদেশের, এবং এই যে গণ অভ্যুত্থানের শুধু নয়, গত 15 বছর যাবৎ সে বাংলাদেশের সমস্ত অধিকারকে সে খর্ব করেছে। জনগণের কথা বলার অধিকার, ভোটের অধিকার, সংগঠিত হবার অধিকার, সকলকে মানে সকল কিছুকে হরণ করে সে বাংলাদেশে কুশাসন কায়েম করেছিল, সুশাসনকে কবর দিয়েছিল। তো গণ অভ্যুত্থানের মুখে তিনি দেশ থেকে পালিয়ে গেছেন, ভারত তাকে আশ্রয় দিয়েছে। তো ভারতকে তো আমাদের প্রতিবেশী দেশ, ভারত সবসময় বাংলাদেশের সাথে নাকি সুসম্পর্ক চায়। আমরাও ভারতের সাথে সুসম্পর্ক চাই, আমরা কোনো খারাপ সম্পর্ক চাই না। এই ভালো সম্পর্ক বজায় রাখার স্বার্থেই ভারতের উচিত শেখ হাসিনা সহ ওখানে যারা পালাতক আছেন, এই খুনি এবং এই ফ্যাসিস্টদের দোষর যারা পালাতক আছে তাদেরকে প্রত্যর্পণ করা। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে আজকে বলতে এই তো যে দিনটি গত হয়ে গেল আর কি, ভারতের নবনিযুক্ত রাষ্ট্রদূত হাই কমিশনার তিনি দীনেশ ত্রিবেদী তিনি সাক্ষাৎ করেছিলেন। উনি রাষ্ট্রদূত হওয়ার পরে প্রথম আজকে সাক্ষাৎ। এই সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে বলেই দুই পক্ষ বলেছে, এবং সেখানে বাংলাদেশের পক্ষ থেকে আমরা ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার কথা বলেছি, এবং একই সাথে এই সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে আমরা এই শেখ হাসিনা সহ অন্যদের দ্রুত প্রত্যর্পণ এবং একই সাথে হাদি হত্যাকারী যারা সেখানে রয়েছে তাদেরও প্রত্যর্পণের আমরা আহ্বান জানিয়েছি, এবং সেটা আমাদের একটা রাজনৈতিক অঙ্গীকার। এইখান থেকে আমরা কখনো পিছু হটবো না বা হটতে পারি না। তো সে কারণে আজকে দেখেন ভারতে সেই শেখ হাসিনা পালাতক থেকে বা ভারতের আশ্রয় থেকে তিনি বাংলাদেশের সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, সেখানে গণ অভ্যুত্থানের বিরুদ্ধে তিনি বক্তব্য দিচ্ছেন, গণ অভ্যুত্থানকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে বক্তব্য দিচ্ছেন। তো এগুলি তো বাংলাদেশের মানুষের আবেগ অনুভূতিতে আঘাত করছে, এবং ভারত সেইটা অ্যালাউ করছে বলেই তো শেখ হাসিনা সেখানে করতে পারে। বহু বছর পর সম্ভবত আপনার এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ঘটনার পরে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছেন। রাজনৈতিক ভাষায় কড়া ভাষায় এটার প্রতিবাদ করা হয়েছে, এবং এটা আমরা বলেছি আমাদের আবেগ অনুভূতিতে আঘাত করা হয়েছে, এবং গণ অভ্যুত্থানকে এটা অস্বীকার করার নামান্তর চেষ্টা। ভারত ইচ্ছা করলে কিন্তু এই অনুষ্ঠানটিকে ঠেকিয়ে দিতে পারত, বাতিল করাতে পারত, কিন্তু ভারত কিন্তু সেটা করে নাই। আমরা জানেন এই অনুষ্ঠানটি যখন হবে আমরা জানতে পেরেছি, ঘোষণা দিয়েই তো তারা করেছে। তো তখন ভারতের রাষ্ট্রদূতকে ডেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তিনি তাকে মানে খুব কঠোর ভাষায় বলেছিলেন এবং আহ্বান জানিয়েছিলেন যে সেটা যাতে না করতে পারে, ভারত যেন এখানে না করতে দেয়। আমরা আশা করেছিলাম ভারত হয়তো সেটা করতে দেবে না, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য তারা সেটা করতে দিয়েছে। এবং তারপরে বাংলাদেশের যে কড়া প্রতিবাদ, সেই প্রতিবাদের মুখে তারা বলেছে যে শেখ হাসিনার বক্তব্যকে তারা সমর্থন করে না। মানে বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের বর্তমান সরকার সম্পর্কে শেখ হাসিনা যা বলেছে বা গণ অভ্যুত্থান সম্পর্কে যা বলেছে সেটা নাকি ভারত সরকার সমর্থন করে না। ঠিক আছে, সমর্থন যদি আপনারা নাই করেন তো করতে দিলেন কেন? করতে দেওয়াটাই তো তাদের উচিত হয়নি। আজকে যদি ধরেন বাংলাদেশের প্রেস ক্লাবে ভারতের কোনো বিচ্ছিন্নতাবাদী এসে যদি প্রেস কনফারেন্স করতে চায়, বাংলাদেশ সরকার তো দূরে থাক, বাংলাদেশের প্রেস ক্লাব এটা অ্যালাউ করবে কিনা? কখনোই সেটা অ্যালাউ করবে না। তো সেখানে এটা অবশ্যই ভারতের এটা বোঝা উচিত ছিল। তো আজকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ভারতের রাষ্ট্রদূতের বক্তব্যে আমরা আশান্বিত হতে চাই যে ভারত যে ভুলটি করেছে সেটা হয়তো তারা বুঝতে পেরেছে, ভবিষ্যতে তারা এরকম ভুল করবে না, এবং শেখ হাসিনাকে এবং তার দোসর যারা সেখানে পালিয়ে আছে এবং একই সাথে আমাদের শহীদ হাতির যারা হত্যাকারী যারা ধরা পড়েছে তাদেরকেও যেন বাংলাদেশে প্রত্যর্পণ করার ক্ষেত্রে ভারত অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। জি সরার তুষার, ভারতের এই যে বক্তব্য অর্থাৎ শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে কিংবা এই জাতীয় অনুষ্ঠান করতে দেবে না, কিংবা তারা এই বিষয়টি ওইভাবে অবগত ছিলেন না,
বা বাংলাদেশ ইস্যুতে যেটা বলেছেন সেটা তারা ওন করছে না, এই বিষয়গুলো কি আপনার কাছে মনে হয় এটা একেবারেই তারা মানে এই কথাগুলো তারা মানে যেই ভাবে বলছে এটা বিশ্বাসযোগ্য কিনা, নাকি এটাও একটা পার্ট? না, এটা একেবারেই বিশ্বাসযোগ্য না, এবং এটা বুঝতে খুব বেশি বড় কূটনীতিবিদ হওয়ার প্রয়োজন নেই। ভারতের মাটিতে তাদের প্রেস ক্লাবে আওয়ামী লীগ, পলাতক আওয়ামী লীগ একটা প্রেস কনফারেন্স করছে, এটা ভারত সরকারের অনুমোদন ছাড়া এটা ইম্পসিবল, এটা আমরা সবাই বুঝি। তারাই এটা করতে দিয়েছে, এবং তারা এটা করতে দিয়েছে বাংলাদেশের সাথে তারা বিচিত্র ধরনের একটা চাপ তারা সৃষ্টি করতে চাচ্ছে এই মুহূর্তে। একদিক থেকে মিষ্টি কথা, আজকে যেমন দীনেশ ত্রিবেদী সাহেব দেখা করেছেন এবং ব্রিক্সে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু আমি যতটুকু শুনলাম ওখানে কিন্তু প্রধানমন্ত্রী কথাটা তারা ব্যবহার করে নাই আমন্ত্রণপত্রে। এটাও তো আমাদেরকে একটা বার্তা দেওয়ার চেষ্টা তারা করছেন। এটা হয়তো তারা বলতে পারে যে ভুলে হয়েছে, কিন্তু ভুল তো, এই ভুলগুলোও তো একটা ইন্টেনশনাল ভুল। এর পাশাপাশি আবার শুনতে পেলাম, যদিও কোনো মেইন স্ট্রিম পত্রপত্রিকা আসে নাই, যে প্রধান বাংলাদেশে এসেছেন বা চলে গেছেন কিনা জানি না, কিন্তু এসেছিলেন একটা টিম সহ। সেখানেও কি উদ্দেশ্য নিয়ে তারা এসছেন, এটাও একটা বিষয়। মানে সার্বিক দিক থেকে ভারত এখানে আমি মনে করি যে একটা দ্বিমুখী বা দ্বৈত নীতি অবলম্বন করছে বাংলাদেশের সাথে। একদিক থেকে তারা বলবে আমরা সম্পর্ক উন্নয়ন করতে চাই, তুমি আসো আমাদের এখানে ব্রিক্সের এখানে। আবার আরেকদিক থেকে তারা শেখ হাসিনাকে দিয়ে এগুলো করাবে, এবং এটা করে তারা বাংলাদেশকে একটা চাপে রাখতে চাইবে। এবং আমি আসলে একেবারেই অবাক হব না যদি অদূর ভবিষ্যতে যদি ভারত বাংলাদেশে যদি শেখ হাসিনাকে তারা বাংলাদেশে ফেরত পাঠাতে চায়। কারণ আমি যতটুকু জানি ইন্ডিয়ার পত্রপত্রিকার কিছু আলাপ আলোচনা বা তাদের সিভিল সোসাইটির কিছু আলাপ আলোচনা তো যতটুকু অনুসরণ করতে পেরেছি, ওখানে কিন্তু এই শেখ হাসিনাকে রাখা নিয়ে একটা বিরাট চাপের মধ্যে তাদের সরকার পড়েছে। তাহলে এখন তারা কি করবে? তারা বাংলাদেশে তাকে দিতে পারে, এবং দেয়ার মধ্য দিয়েও তারা বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করতে চাইতে পারে। কারণ শেখ হাসিনা এখানে, আমরা তো অবশ্যই চাই শেখ হাসিনার বিচার হোক, কিন্তু তাদের উদ্দেশ্যটা আমি বলার চেষ্টা করছি যে তাকে এখানে আপনি পাঠালেন, এবং ব্যুরোক্রেসি, পুলিশ সহ কালচারাল ইন্ডাস্ট্রি, মিডিয়া, সিভিল সোসাইটি, এই যে তাদের সফট অ্যাসেটগুলো এখানে রয়ে গেছে, তাদের মধ্যে এই যে এই ধরনের কনফারেন্সগুলো, এটা কিন্তু উদ্দেশ্য প্রণোদিত, যে এই কনফারেন্সগুলোর মধ্যে এটাই বলা হচ্ছে যে আসবো আমি, তোমরা কিন্তু এখন হাল ছেড়ে দিও না। তাদের মধ্যে যদি এই মনোবলটা থাকে, এরকম একটা পরিস্থিতি তারা তো দেশকে চাইবে অস্থিতিশীল করতে। পাশাপাশি আওয়ামী লীগের যে ক্যাডার বাহিনী রয়ে গেছে বাংলাদেশে, তারা কিন্তু এই সুযোগ নিয়ে দেশে একটা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করতে চাইতে পারে। সেটা সরকারের জন্য, কারণ এই পুরো যে প্রশাসন, এই প্রশাসনে এখনও কত পার্সেন্ট এরা আওয়ামী লীগের লোকজন রয়ে গেছে, এটা কিন্তু আমরা ঠিক বলতে পারি না। তো সার্বিক দিক থেকে এটা বাংলাদেশকে একটা খুবই ওয়াইজ ডিসিশন নিতে হবে তার ব্যাপারে। অবশ্যই আমরা এটার বিচার চাই, কিন্তু বিচার চাই, এবং বিচার তাকে বাংলাদেশে বিচারটা করতে চাই, কিন্তু তাকে আনাকে কেন্দ্র করে যে পরিস্থিতিটা তৈরি হতে পারে সেটার ব্যাপারে কিন্তু আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি থাকতে হবে। এটা কোনো অ্যাডহক বেসিসে কাজ করলে হবে না, যে আসবে, আসার পর একটা পরিস্থিতি তৈরি হবে, তখন আপনি এটা মোকাবেলা করবেন। আগেই মানে আপনার ইন্টেলিজেন্সের তথ্য সহকারে আগেই আপনাকে এগুলোকে নিউট্রালাইজ করতে হবে, যে কোন কোন জায়গা থেকে কী ধরনের রিয়াকশন তৈরি হতে পারে। হ্যাঁ, কারণ আমার এটা মনে হচ্ছে সার্বিক দিক মিলিয়ে আমি যতটুকু বুঝি, যে ইন্ডিয়া টুডে অর টুমোরো শেখ হাসিনাকে ফেরত দেওয়ার একটা গ্রাউন্ড তৈরি করছে বা করতে চাচ্ছে এখানে, এবং তাকে আর এখন হাসিনাকে রেখে তারা তো দালাই লামা বানাতে পারবেন না হাসিনাকে। তার দালাই লামার যে উপযোগিতা, দালাই লামা প্রজেক্টও ফেল করেছে বাই দ্য ওয়ে, কিন্তু দালাই লামাও তো, শেখ হাসিনা তো দালাই লামাও না, দালাই লামার তো তাও একটা বৈশ্বিক এক্সপোজার ছিল। শেখ হাসিনার বৈশ্বিক কোনো ইমেজ নাই, তিনি একজন মানবতা বিরোধী অপরাধের দণ্ডিত অপরাধী, তাকে রেখে তো কোনো ফায়দা হবে না। ফলে এই বার্ডেনকে তারা দ্রুত এখানে দিয়ে দিতে চাইবে, এবং এটা দেওয়ার মধ্য দিয়ে যদি বাংলাদেশকে তাদের দৃষ্টিভঙ্গিতে কিছুটা অস্থিতিশীল তারা করতে পারে, এটা তাদের একটা লাভ। তারা এখানে আলু পোড়া দিয়ে নানা কিছু করতে চাইতে পারে, ফলে এটা আমাদের জন্য খুব পাতলা সুতার মধ্যে হাঁটার মতো। এবং এখানে আমি মনে করি জাতীয় ঐক্যটা অত্যন্ত ইম্পর্টেন্ট, যেহেতু সকল দল চায় শেখ হাসিনার বিচার। তাহলে সরকার এবং বিরোধী দলের যে ইস্যুগুলো আছে সেগুলো মিটিগেট করা প্রয়োজন, এবং সম্ভাব্য যা আমাদের সামনে আসতে পারে সেগুলো চক আউট করে পূর্ণাঙ্গ প্রস্তুতি সহ শেখ হাসিনার বিচারের জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া দরকার। কারণ এখনই এটা আলোচনাটা করা দরকার, কারণ আপনার ডিসেম্বর কিংবা জানুয়ারি কিন্তু খুব বেশি দূরে নাই। আপনি তো 2 দিন আগে এটা হুট করে ইউনূস সাহেবের মতো করতে পারবেন না, একটু ঝামেলা হয়েছে, সব রাজনৈতিক দলকে ডাকো, এটা আগেই করতে হবে। আগেই আপনাকে প্রস্তুতি নিয়ে কী হইতে পারে সব ধরনের পরিস্থিতি সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা নিয়ে তারপর আগানো উচিত। এবং এটা করলে আমি অন্তত এইটুকু বলতে পারি যে শেখ হাসিনার বিচারের প্রশ্নে সরকার, বিরোধী দলের আরও হাজারটা বিষয় আমাদের দ্বন্দ্ব থাকলেও এই বিষয়ে সরকার কিন্তু বিরোধী দলের সহ দেশে যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি সকলের সহযোগিতা পাবে। এরকম কোনো উদ্যোগ আপনারা নিতে পারেন না? না, স্টিয়ারিং যার হাতে ভাই তাকে উদ্যোগ নিতে হবে। আপনি কখন গাড়ি ছাড়বেন, কোন দিকে স্টিয়ারিং ঘোরাবেন, এটা আপনার উপর। আমি তো গাড়িতে বসতে রাজি আছি যদি আপনি আমাকে আন্তরিকতা আছে, অফকোর্স আছে, এই প্রশ্ন অন্তত আছে। জি, আমরা আবারও আনিসুর রহমানের কাছে যেতে চাই। আমরা বলছিলাম যে এই যে
বিশেষ করে জুলাই অভ্যুত্থানের সময় যেই মামলাগুলো হয়েছে, অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্যের বিরুদ্ধেও মামলা হয়েছে। তারা যেটি বলছে আদালতে যে ঊর্ধ্বতন তাদের যে কর্মকর্তা তাদের নির্দেশে গুলি চালিয়েছে কিংবা হত্যা করেছে বা যে কোনো অপারেশন তারা করেছে। যে কোনো অন্যায় যেটি করেছে, মানে যেই কর্মকর্তারা পুলিশের কিংবা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, তারা কি এই দায়টা এড়াতে পারে কি না এই কথা বলে যে ঊর্ধ্বতনের নির্দেশে রাষ্ট্রের স্বার্থে আমরা এই কাজটা করেছি, এটা বলে দায়টা এড়াতে পারে কি না, এটা আপনার কাছে জানতে চাই। জি, ধন্যবাদ। এখানে আসলে অপরাধী ফৌজদারি অপরাধ আইন বহির্ভূতভাবে যিনি করবেন তিনি কার নির্দেশে করেছেন, কিভাবে করেছেন, এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে কোনো শব্দ নেই। কিভাবে নেই? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তো মানুষ হত্যার কোনো আদেশ দিতে পারেন না, শিশু হত্যার আদেশ দিতে পারেন না। অন্যায়সঙ্গত প্রতিটা হত্যা, প্রতিটা আঘাত, প্রতিটা পদক্ষেপই তাদের ছিল সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড। আন্ডারওয়ার্ল্ডের ডনরা যেভাবে কাজ করে সেভাবে তারা কাজ করেছে। কেউ হেলিকপ্টার থেকে করেছে, কেউ নির্বিচারে বারান্দায় শিশু খেলারত অবস্থায় তাকে হত্যা করেছে, কেউ গণ আন্দোলনকারীদেরকে পানি বিলাচ্ছিল সেখানে হত্যা করেছে, কেউ বাসার মধ্যে ঢুকে হত্যা করেছে। এখন আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষর যেই বিষয়টা, ফৌজদারি অপরাধের কাছে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেই। আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি থাকে সে হচ্ছে ফ্যাসিস্ট, সে হচ্ছে আপনার কনভিক্টেড জেনোসাইডার, কনভিক্টেড ম্যাস মার্ডারার, কনভিক্টেড আপনার ক্রিমিনাল। এবং বাংলাদেশের জনগণ টোটাল প্রক্রিয়াটার সাথে যারা জড়িত, যারা এই খুন গুম হত্যা সব কিছুর সাথে জড়িত, তাদেরকে মানুষ আসলে কি মনে করে? তাদেরকে মানুষ সবাই একটা মাফিয়া অর্গানাইজেশন কিংবা মাফিয়া এন্টারপ্রাইজ মনে করে বাংলাদেশের গণমানুষ। যেহেতু এখানে দায় এড়ানোর কোনো সুযোগ যেটা একটু আইনের ব্যাখ্যাটা আমি একটু বুঝতে যাচ্ছি, একজন কনস্টেবল তাকে যখন একজন ডিসি কিংবা এডিসি তারা যখন বলবে এই তুমি গুলি করো, তখন ওই মুহূর্তে সে গুলি না করে কি তার উপায় আছে? হ্যাঁ, তার উপায় তো অবশ্যই ছিল। রাষ্ট্রের কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো অন্যায় আদেশ মানতে কেউ কখনোই বাধ্য না। আমাদের সংবিধানের 102 ধারা যেটা মৌলিক অধিকার নিশ্চিত করেছে, সেই মৌলিক অধিকারে তো কাউকে অন্যায়ভাবে কোনো আদেশ পালন করার ক্ষমতা দেয়নি। কনস্টেবল বলেন, এসআই বলেন, কিংবা কোনো ফোর্স অন্য কোনো দায়িত্বশীল কর্মকর্তা বলেন, পুলিশ বা যেই এজেন্সি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাষ্ট্রের জনগণের সেবক, পরিষ্কার। এটাই হচ্ছে সংবিধান, আমার মৌলিক অধিকার নিশ্চিত করবে। এখন আমার নিরাপত্তা বিধান, গণতান্ত্রিক রাষ্ট্রে আন্দোলন করা, প্রতিবাদ করা, গণ অভ্যুত্থান করা, এগুলো তো আমার মৌলিক অধিকার এবং সংবিধান স্বীকৃত। সেই অবস্থায় তো আমার প্রতিবাদকে দমন করার জন্য সেটা হত্যা হতে পারে না, আমার প্রতিবাদের দমন করার জন্য গুলি হতে পারে না, এবং সেটা নির্মম নিষ্ঠুরভাবে। দেখেন, মগজ বেরিয়ে গেছে। একজন ডাক্তার সাহেব ওদিন বলছিলেন যে আমার কাছে নিয়ে আসছে, সে মৃত জেনেও আমাকে বলছে যে আমার বাচ্চার মগজটা একটু ঢুকিয়ে দেন মাথার ভিতরে। পুলিশ কি এই দেশের নাগরিক না? পুলিশ কি কারো ভাই না? পুলিশ কি কারো সন্তান না? তাদের সন্তানরা কি রাস্তায় ছিল না? মারাও গেছে। তাহলে তারা যেটা করলেন অনেক অতি উৎসাহী হয়ে করছেন। কিভাবে করছেন? বেনিফিটেড হওয়ার জন্য। একটু আগে মানবাধিকার যেই আমাদের ভাই একটা কথা বলছিলেন, আমি সেটার একটু সামান্য আনসার করি। কেউ জড়িত না। কিভাবে জড়িত না? আমরা শুনেছি না ব্যবসায়ী বিন্দু কিভাবে বক্তৃতা করেছে শেখ হাসিনার চাটুকারিতার জন্য, তাকে আপনার মৃত্যুর পরও আমি আছি। একটা মানুষকে কতটা তেলবাজি করা যায়, স্বৈরশাসককে আরও স্বৈরশাসক বানানোর জন্য তাকে কতটা উৎসাহিত করেছে। এখন সে কি গুলি করেছে? ওই ব্যবসায়ীকে গুলি করেছে, কিন্তু ওই ব্যবসায়ী কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে সারা দেশের 64 জেলায়, এমনকি দেশের বাইরেও ইনভেস্ট করেছে। যেমন আমরা দেখেছি গণঅভ্যুত্থানের সময় ফোনে কানাডা থেকে, আমেরিকা থেকে, দুবাই থেকে বিভিন্নভাবে আজকে এখন কিন্তু ফাঁস হচ্ছে আস্তে আস্তে। তাহলে আপনি মিডিয়া কর্মী, তারপরে ব্যবসায়ী, বিভিন্ন ধরনের পেশা শ্রেণীর লোক, কিছু আইনজীবী, যেমন ধরেন 4 আগস্ট আমরা যখন প্রতিবাদ করছিলাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে, আমাদের 10টা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমর্থকের চেম্বার ভাঙচুর করা হয়েছে। আমরা টানিয়ে রেখেছি জজ কোর্টে, কীভাবে পিস্তল উঁচিয়ে তারপরে আমাদেরকে হত্যার জন্য আক্রমণ করা হয়েছে। হয়তো প্রাণে আমরা বেঁচে গেছি, আল্লাহ আমাদেরকে হায়াত রেখেছেন, কিন্তু এই যে বিষয়গুলো, এগুলো কারা করেছেন? আইনজীবীদের কি গুলি করার কথা? আইনজীবীদের হাতে কি পিস্তল থাকার কথা? তাহলে ফ্যাসিস্ট কাকে প্রভাবিত না করছে? এই যে আপনি যেই প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে রাষ্ট্র কাউকে ফৌজদারি অপরাধ করার কোনো
ইয়ে দিতে পারে না, অধিকার দেয় না, সংবিধান দেয় না, আইন দেয় না, মানবতা দেয় না, মানবিকতা দেয় না। এটা টোটালি ইয়ে। আর প্রত্যাবর্তন সম্পর্কে জি। একটু বলার ছিল, বলবো। বলেন। দেখেন, বাংলাদেশের সাথে ভারতের কিন্তু এক্সট্রাডিশন ট্রিটি যেই 2013 সালে একটা চুক্তি হয়েছে। সেই চুক্তিটা কি, একই দেশের কোনো অভিযুক্ত ব্যক্তি যদি অন্য দেশে থাকে, ভারতে থাকে, ভারতেরটা স্পেসিফিক বলি, ভারতে থাকে, তাকে সে ফেরত প্রত্যাপন করবে। দ্বিতীয় হচ্ছে যেটা ওই দেশের আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ, যদি সেই কনভিকশনটা কিংবা বিচারের যে সেকশনটা, সেই সেকশনটা যদি 1 বছর ন্যূনতম সাজার হয়। এখন দেখেন, শেখ হাসিনা কিন্তু অলরেডি বাংলাদেশে আইন অনুযায়ী ভারত প্রত্যাপন করার মতো 2টা গ্রাউন্ডস অলরেডি সেটেল। কোনটা আইসিটি ট্রাইব্যুনালে, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেখানে তার ফাঁসির দণ্ড হয়েছে। এবং দেখেন, আমাদের যেই ঢাকার বিশেষ জজ 4, সেখানে দুর্নীতি মামলায় তার সাজা হয়েছে। এখন দেখেন, সেটা কিন্তু দুটোটাই কিন্তু 1 বছরের তো অনেক বেশি। এখন বাংলাদেশ কিন্তু তাকে চেয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারও চেয়েছিলেন। এখন ভারত কি করছেন, এখানে ডাবল স্ট্যান্ডার্ড, সেই যে নীতিটা তার, সেটা উনি করছেন। এবং তুষার ভাই যেটা বলেছেন যে ওনারা বাংলাদেশে ডিসেম্বরের মধ্যে ফেরত দিবেন, শেখ হাসিনার কথার কোনোই ভিত্তি নেই। আমি ফেরত আসছি বললেই তো সে আসতে পারবে না। এখানে নীতিটা কি, এক্সট্রাডিশন যেই ট্রিটি সেই 2013 এবং ইন্ডিয়ান যে এক্সট্রাডিশন অ্যাক্ট 1962, উভয়ের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, সেখানে আপনি দেখবেন একটা মিল আছে। কি মিল আছে? আপনি যখন সিদ্ধান্তে পৌঁছবেন, আমরা পররাষ্ট্র নীতিতে আমাদের কূটনৈতিক ভাষায় ফরেন মিনিস্ট্রি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় যৌথভাবে যখন চাইবে কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে প্রত্যাপন চাইবে লিখিতভাবে, সেই দেশে সেটা পরীক্ষা নিরীক্ষা করবে যে এটা কি কোনো রাজনৈতিক কারণে চাচ্ছেন, নাকি অরিজিনালি সে প্রকৃতপক্ষে সে অপরাধী এবং তার ন্যায় বিচারটা হয়েছে, আদালতে সুষ্ঠু বিচারটা হয়েছে কিনা, এটা দেখবেন। দেখার পরে উনি কি করবেন, বাংলাদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কোথায়, কখন, কিভাবে, কার কাছে হস্তান্তর করবেন। আপনি আমার মনোনীত, আমার দেশে যে প্রত্যাপন করবেন, আমার দেশের আইনের, আমার দেশের সরকার নির্ধারণ করে দিবেন যে ওই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, অথরিটির কাছে আপনি হস্তান্তর করবেন। নাম্বার 1, কত তারিখে করবেন সেটাও দিবেন, সময়টাও দিবেন এবং কোথায় দিবেন। এটা হতে পারে সীমান্তবর্তী কোনো স্থান, কিংবা হতে পারে বিমানবন্দর। এখন সেখানে আমি চট করে ঢুকে যাব, আপনি চট করে ঢোকার কে? ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কিন্তু স্বীকার করেছেন। কি স্বীকার করেছেন? যে শেখ হাসিনা আমাদের কাছে আসেন, ভারতে আসেন। তো যদি উনি ভারতে থেকেই থাকেন, উনি দণ্ডপ্রাপ্ত, বাংলাদেশ থেকে তাকে 2বার ভারত সরকারকে ইনফর্ম করা হয়েছে লিখিতভাবে, ডকুমেন্টারি এভিডেন্স। এবং বিভিন্ন মিডিয়ায় তো যাচ্ছে, আন্তর্জাতিকভাবে বিভিন্ন সাংবাদিকরা লিখছেন, মানবাধিকার যারা লিখছেন, যেহেতু উনি মানে গণহত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি। তো এখন তাহলে ওখানে কেন উনি চট করে ঢোকার তো কিছু নাই, ঢুকতে হবে আইন অনুযায়ী। আর একটা বিষয়, আমি একটু ছোট্ট একটা বিষয় বলি, যেটা হচ্ছে যে ইন্ডিয়ার দ্বৈতনীতির আমি একটা কথা বলি। ধরেন এই যে এফসিসি যে এই যে সংবাদ সম্মেলনটা শেখ হাসিনার বা যে বয়সটা নিলেন এবং প্রচার করলেন, এখানে দেখেন ইন্ডিয়া শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশকে অলওয়েজ শুধু একটা চাপই প্রয়োগ করতে চাইবে। আমার এখানে দ্বিমত আছে যে ডিসেম্বর কেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ইন্ডিয়া আইনের মাধ্যমে কোনো দিলে আইনের মাধ্যমে দিতে হবে এক্সট্রাডিশন ট্রিটি 2013, কিন্তু কোনোদিনই দিবেন না, দিতে চাইবেন না। ওনাকে ট্রাম হিসাবে ব্যবহার করবেন। কিভাবে ট্রাম হিসাবে ব্যবহার করবেন? বাংলাদেশের থেকে ইন্ডিয়া এখানে চালাকিটা হচ্ছে যে আগের যেই তাদের যেই স্বার্থ 14 নির্বাচন 18 নির্বাচন করে যে অবৈধ স্বার্থ হাসিল করেছেন ট্রানজিট সহ, এভাবে স্বার্থটা চাইবেন। কিভাবে চাইবেন এটা আমি কিভাবে বলি, আমার কথার ভিত্তি কি। এফসিসিতে কিন্তু আপনাদের মনে আছে আমাদের যে আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন 8ই ফেব্রুয়ারি 2018 সালে সাজা দেওয়া হয়েছিল, তখন কিন্তু 13ই মার্চ 2018 বেগম খালেদা জিয়ার আইনজীবী লর্ড কার্লাইল দিল্লিতে ইন্ডিয়া থেকে বাংলাদেশে উনি আসতে চেয়েছিলেন বিচারের বিষয়ে, যে এখানে একটা প্রহসন হয়েছে ওনার প্রতি, সাবেক প্রধানমন্ত্রীর প্রতি, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি, এটা ক্যাঙ্গারু কোর্ট, এটা উনি ব্যাখ্যা করবেন, সংবাদ সম্মেলন করবেন।
সেক্ষেত্রে ওনাকে তখন বাংলাদেশ এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার, মাফিয়া সরকার যখন তাকে দিল না, অনুমতি দিলেন না, ভিসা দিলেন না, তখন উনি এফসিসির কাছে একটা অনুমতি চাইলেন এবং সেই সংবাদ সম্মেলনটা নির্ধারিত ছিল। এবং ওনার কিন্তু সৌভাগ্যক্রমে ওনার বিজনেস ভিসা ছিলেন ইন্ডিয়ার। এখন উনি বিজনেস ভিসায় উনি দিল্লিতে যখন অবতরণ করলেন, এফসিসির সাথে ওনার প্রোগ্রামটা 13ই মার্চ 2018 নির্ধারিত ছিল। তো তখন কি করলেন, 13ই মার্চ যখন উনি দিল্লিতে অবতরণ করলেন, তখন ইন্ডিয়ার যে ইমিগ্রেশন তাকে বলা হলো অনিবার্য কারণবশত আপনার ভিসাটা বাতিল করা হলো। তখন উনি এফসিসিকে ফোন করলেন, জানতে চাইলেন কর্তৃপক্ষের কাছে যে লর্ড কার্লাইল, যে আমি তো এখানে ব্যাখ্যা করব, যেহেতু আমি বাংলাদেশের ভিসা পাচ্ছি না, আমি ব্যাখ্যা করব যে কেন, হ্যাঁ ম্যাডাম খালেদা জিয়ার এই প্রহসনের বিচার সম্পর্কে আমি যে ভুল ত্রুটিগুলো ব্যাখ্যা করবো, এটা আমি কেন করতে পারবো না। তখন ওই এফসিসি যেটা জবাব দিয়েছে যে এখানে অন্য প্রোগ্রাম ছিল। এখন আপনি সাংবাদিক হিসাবে তো ভালোই জানেন যে একটা প্রোগ্রাম তো ফিক্সড আছে, তাহলে অন্য প্রোগ্রাম কীভাবে ছিল 13ই মার্চ। সো এখানে যে ইন্ডিয়ার যে ডাবল স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে শুধু বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করা। যেতে ঢুকতে দেয়নি তখন, ঢুকতেই ওই তো ফেরত দিয়েছে, না ঢুকতে দিয়েছে, ফেরত দিয়েছে, ঢুকতে দেয়নি মানে ইমিগ্রেশন থেকে ফেরত দিয়েছে, ইমিগ্রেশন থেকে ফেরত মানে তো ঢুকতে দেয়নি। হ্যাঁ, এখন যেটা আমি যেটা ব্যাখ্যা বিশ্লেষণ বলি, হাসিনা অনলি আন্তর্জাতিকভাবে জাতিসংঘের কাছে, বহির্বিশ্বের কাছে, সকল গণতান্ত্রিক মুক্তিকামী মানুষের কাছে সে একজন কি হচ্ছে কনভিক্টেড জেনোসাইডার, সে হচ্ছে ম্যাস মার্ডারার। এখন যার কারণে, এবং কনভিক্টেড ক্রিমিনাল, যার কারণে ভারত বাংলাদেশে যদি দিতে হয় তাকে আইন মেনে দিতে হবে, এবং সুসম্পর্ক রক্ষা করতে হলে সরকারের নির্দিষ্ট এজেন্সির কাছে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময় নির্দেশ দিতে হবে। সুতরাং কোনোদিনই দিবেন এটা শুধু চাপ আমাদের থেকে নেওয়ার, আমাদেরকে প্রহসন করার একটা কৌশল, অপকৌশল। জি নূর খান, আইনের ব্যাখ্যা শুনলাম। আমি আসলে কখনো আমার সাথে যারা কথা বলেন তাদের বিষয় নিয়ে বলেন না, বলি না, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি। সেটা হচ্ছে এই যে ব্যবসায়ীদের গান এবং কবিতা শোনালেন, এরা কিন্তু আসামি না, এটা কিন্তু মনে রাখতে হবে। বরং তারা এখন অনেক বড় বড় ব্যবসার অংশীদার হতে যাচ্ছে। বসুন্ধরা বলেন আর আজাদ সাহেবের কথা বলেন, এইটা স্পষ্ট হইতে হবে। আমি সেই সমস্ত ব্যবসায়ীদের কথা বলছি যারা এই ধরনের ওই গানও গায় নাই, কবিতাও পাঠ করে নাই। সুতরাং ওই জায়গাটা একটু খেয়াল রাখা দরকার। আর একটা হচ্ছে 4 আগস্ট গুলি বন্ধের জন্য একদল আইনজীবী কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, এবং ওইখানে যত ডিআইজি এআইজি যারা ছিল তারা এইটাকে তো নানাভাবে বানচাল করছে এবং পরবর্তীতে গুলি চলবে এই বক্তব্য দিয়ে দিলেন। এটা হচ্ছে 4 আগস্ট হাইকোর্টের ঘটনা। আমি জজকোর্টেরটা বলছিলাম, আমি হাইকোর্টের ঘটনাটা বলে দিচ্ছি যে, এবং সেখানেও জঘন্যতর ঘটনা ঘটছে। আর ভারতের সাথে যে ব্যাপারটা প্রত্যাবর্তন নিয়ে, সেটা আমি যেটা বুঝি সেই জায়গা থেকে বলি, দুই দেশের সমঝোতা ছাড়া আসার সুযোগ নেই, এই ব্যাপারে খুব স্পষ্ট। আর বিশৃঙ্খল অবস্থা যে তৈরি করবে, সেটা তৈরি করে একটা অবস্থা তৈরি করে নিয়ে আসবে, সেই সুযোগও আমি দেখি না, যদি কিনা রাজনৈতিক পরিবর্তন না, রাজনীতির ভিতরে বিভেদ তৈরি না, নিজেদের ঐক্য। এখানে খুবই জরুরি দরকার হচ্ছে ঐক্যটাকে বজায় রাখা, ধরে রাখা, এবং ঐক্যটাকে ধরে রাখা, বজায় রাখার জন্য আমাদের বিরোধী দল এবং সরকারি দলের দায়িত্ব বেশি, কিন্তু বিরোধী দলও দায়িত্ব এড়াইতে পারে না, সবার দায়িত্ব আছে। সাম্প্রতিককালে যে ধরনের রাজনীতিতে গালাগালি, যে ধরনের বক্তব্য শুনছি, সেই জায়গাটাতে একজন নাগরিক হিসাবে আশঙ্কিত হয়ে যাই, আস্থা রাখতে পারি না। দেখেন, আমরা যদি নিজেরা মারামারি করি, তাহলে স্বৈরাচারের সেই সুযোগটা গ্রহণ করতে চাইবে তারা, এটাই স্বাভাবিক। আর এই 15.5 বছরেও কখনো কখনো মনে হয় কি জানেন, নিজের কাছে নিজের প্রশ্ন করতে ইচ্ছা করে যে আমরা কি 15.5 বছর এত নির্যাতনের শিকার হলাম? আমরা চোখে অনেক হত্যাকাণ্ড দেখলাম, গুম দেখলাম, খুন দেখলাম, টাকা লুট দেখলাম, এখানে কথা বলার ক্ষেত্রে আমাদের সংকুচিত হতে হয়েছে, এটা তো দেখছি। এরপরও কি আমাদের বোধোদয় হচ্ছে? আমাদের রাজনীতির যে সমীকরণ দেখছি, রাজনীতির যে সমঝোতাহীন অবস্থাটা দেখছি, সেখানে তো আশঙ্কা থাকে। আমরা গুম খুন নিয়ে তো চেষ্টা করেছি 15.5 বছরই কথা বলতে, এখনও একটা সিঙ্গেল ঘটনার কথা আমি জানি যে ঘটনাটা ঘটেছে, মানে পরিবার যেটা দাবি করছে, আমার মনে হয় সেই দাবিটাকে অযৌক্তিক বলার সুযোগ নাই।
কিন্তু এটার জন্য তো শেখ হাসিনা যেমন বা তার ঊর্ধ্বতনরা যেমন নির্দেশ দিত বা সরকার যেভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে মানে ঘটনার সাথে যুক্ত ছিল, এই ঘটনা দেখে সেটা মনে হয় না। কিন্তু স্থানীয় পর্যায়ে যখন ঘটনাটা ঘটছে, যদি কঠোরভাবে এটি চিহ্নিত করে বিচারের আওতায় না আনা যায়, তাহলে এইভাবেই কিন্তু শেখ হাসিনার আমলেও শুরুতে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে ঘটতে পরবর্তীতে মহাযজ্ঞ আমরা দেখেছি। সুতরাং এই যে ঘটনা, এই ঘটনাগুলি এখনই ঘটতে দেওয়া যাবে না, একটা সিঙ্গেল ঘটনাও না। কারণ যখনই ঘটনা ঘটে, আপনি চিন্তা করেন তো লিমনের ঘটনার পর কি নাটক তৈরি হয়েছিল। সাংবাদিকদের অধিকাংশ লিমনের বিপক্ষে ছিল, র্যাবের পক্ষে ছিল। পরে কিন্তু মোড় ঘুরে যায় যখন ওর মা দীর্ঘ লড়াইতে নামে। ঠিক এখনও আমরা দেখছি যে 5টা মিডিয়া যখন এই ঘটনা উদ্ঘাটনের চেষ্টা করছে, সাথে দেখা যায় 2টা মিডিয়া যে আবার উল্টা ঘুরছে। এর পিছনে যে নেপথ্যে কাজগুলি করতেছে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভাই, রোজার দিনে সাংবাদিকদের দাওয়াত দিয়ে র্যাবালারা ওই সেহেরি খাওয়ায় নাই, এটা তো কাম্য ছিল না। এখন আমরা ওই জায়গা থেকে সরে আসি। আমি এখানে আমার একটু ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে যে সাংবাদিক বলতে আসলে আপনারা যাদেরকে বলছেন তারা কি আসলে সাংবাদিক কিনা, এটা একটা প্রশ্ন আছে। এই পরিচয় দিয়ে তো কাজগুলি হয়েছে, পরিচয় তো আমরা দেখেছি, প্রচারগুলি তো দেখেছি কিভাবে লিমনকে সন্ত্রাসী সহযোগী বলার চেষ্টা করা হয়েছে। এটা তো প্রচার ছিল। পরবর্তীতে সে না বিষয়টা উদ্ঘাটিত হলো। এমনকি অবাক হয়ে যাবেন, এখনো এই স্বৈরাচারের দোসর যারা আছে এবং যারা এই কাজগুলির সাথে জড়িত, ইলেকট্রিক চেয়ার নিয়ে প্রশ্ন তোলে, ওই যেখানে জেআইসি এবং ইয়েতে যে কোট আয়নাঘর, এটা নিয়ে প্রশ্ন তোলে, যেগুলি বানানো, এগুলি ঘটে নাই। এরপরও কি প্রশ্ন করার সুযোগ আছে? না, প্রশ্নগুলি করে যে আপনি খেয়াল করবেন সোশ্যাল মিডিয়া যেটা আসে, সোশ্যাল মিডিয়া আপনারা যেই পরিদর্শনে যখন যান, বলা হচ্ছে যে এগুলো আমারও একটু জানার ইচ্ছা আপনার কাছ থেকে, এই যে এই ওয়ালটা ভাঙা কেন? যদি এটা দরজাই হয় তো দরজাটা গেল কোথায়? কিংবা এটা যদি এত ছোটই হয়, তো ছোট হইলে এটা উপরে এরকম কেন রং করলো কেন? মানে এই অবয়বটা পরিবর্তন হইলো কেন? 5 তারিখের পর 8 তারিখ পর্যন্ত এই দেশে কোনো সরকার ছিল না, এটা মনে রাখতে হবে। এবং এই যে 3টা দিন এবং তারপরেও কয়েকটা দিন, এরা যারা এই সমস্ত দায়িত্বে ছিল, তারা এগুলোকে ধ্বংস ক্ষতি করার চেষ্টা পরিবর্তন করেছে। ওইটা দিয়ে কিন্তু আপনি সবকিছু নাই করার সুযোগ নাই। আমি আবারও বলি, কাঠামো কিন্তু রয়ে গেছে, চিহ্ন রয়ে গেছে, এটাকে অস্বীকার করার কোনো কথা নাই করার সুযোগ নাই। কিন্তু সেখানে যেই আপনি বলছেন যারা এই সমালোচনা করছেন, তারা তো পাল্টা এই জায়গায় বলবে, তাহলে এটা বলার কোনো যারা অপরাধী তারা তো পালাই গেছে, তাদের অবকাঠামো তারা কে বলছে পালাই গেছে? তারা পালাইছে কয় তারিখে? আপনারা সাংবাদিক, আপনারা খবর রাখেন না? তারা কি 7 তারিখে পালাইছে না পরবর্তীতে পালাইছে? জেনারেল যে কয়জন জেনারেল পালাইছে, দেখবেন 15 দিন 20 দিন 1 মাস পর পালাইছে। যে সমস্ত অপরাধী যাদেরকে আপনারা বিভিন্ন বিষয়ে বিচারের আওতায় নিয়ে আসছেন, তারা কেউ কিন্তু 7 তারিখের মধ্যে পালায় নাই। খুব কম সংখ্যক 7 তারিখের ভিতরে পালিয়েছে কয়েকজন। এদের পালানোর সময়টা হচ্ছিল 1-2 মাস পরে। এই পালিয়ে যাওয়ার আগে কি করে গেছে? আরেকটু জিনিস বলে নেই, যে এই গোয়েন্দা সংস্থা বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যারা এই ধরনের দুষ্কর্মের সাথে যুক্ত ছিল, তারা কেউ 7 তারিখের মধ্যে পালায় নাই। আপনারা খবর নেন, তারা পালিয়েছে পরবর্তীতে। আপনার তদন্তে কি বেরিয়ে এসেছে পালিয়ে যাওয়ার আগে তারা কি করেছে? দেখেন, আমরা যে জিনিসটা দেখেছি ডিজিএফআই ওই জেআইসিতে যে প্রথম আমরা যেটা করলাম, সেটাও তো প্রায় 1-1.5 মাস পর। সেখানে যেটা দেখলাম, নতুন রং করা হয়েছে, কিছু ওয়াল ভাঙা হয়েছে, তারপর কিছু অবয়ব কাঠামো চেঞ্জ করার চেষ্টা হয়েছে, কিন্তু দৃশ্যমান যে কোন জায়গাগুলিতে আঘাত দিয়েছে এটা খুব স্পষ্ট। আর র্যাবের যে টিএফআইতে যেটা, সেটা কিন্তু আসলে ওইভাবে চেঞ্জ করতে পারেনি। ওরা কি করেছিল, একটা জায়গা ব্লক করে রেখেছিল যাতে ওই জায়গাটা আমরা চিহ্নিত করতে না পারি। তখন আমাদের ওই জায়গাটা ভেঙে ঢুকতে, এই কাজটি করেছেন ইনভেস্টিগেটর টিম, ওই আইসিটি, তারাই ভেঙে ওই জায়গাটা বের করে দেখছে ভিতরে অনেক ছোট কক্ষ। ওই ছোট কক্ষ নিয়ে কারো কোনো প্রশ্ন করার সুযোগ নাই। বলতে পারে এই ওয়ালটা ভাঙছে কেন? এই ওয়াল তো ছিল না। এই ওয়ালটা দিয়ে পুরো জিনিসটাকে আপডাল করার চেষ্টা করা হয়েছে। ইনভেস্টিগেটররা ওই অবয়বটা ঠিক রেখে ওই জায়গা ভেঙে ভিতরে ঢুকেছে। এই ছিল ঘটনা। আর অ্যাপারেটাস যেগুলি আমরা পেয়েছি, আপনার ওই যে স্টিলেরই তো চেয়ার বা প্লাস যা পাওয়া গেছে, এগুলিতে অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এরা ঢেকে রাখছিল, আবর্জনার ভিতরে রেখেছিল, সেখান থেকে উদ্ধার করা হয়েছে। আমি একটা জিনিস বলি, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার খুব চ্যালেঞ্জ করছিল, ভাই ওই চেয়ারটা উদ্ধারের পরে
আমরা ওই চেয়ারটা কিভাবে ফাংশন করে এটা বোঝার চেষ্টা করেছি। তখন ওইখান থেকেই আমাদের ভিতর থেকে হতে পারে, গোয়েন্দাদের ভিতর থেকে হতে পারে, সব তো ছিল, তাদের ভিতর থেকে কেউ এটা রেকর্ড করেছে, রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছে। এমনও হতে পারে আমাদের ভিতর থেকে কেউ, কারণ ভিকটিমও দু একজন তখন ছিল, তারাও এটা রেকর্ড করতে পারে, রেকর্ড করে হয়তো এটা সে চিন্তা করছে এই জিনিসটা পাবলিক হয়ে যায়, এটা হয়েছে। কিন্তু দেখেন এখন পর্যন্ত আমরা অনেক লিস্ট এই গোয়েন্দা সংস্থাগুলির কাছে চেয়েও পাওয়া যায়নি। যেমন কবে কোন গাড়িটা কখন বেরিয়েছে এগুলি তো সব তাদের কাছে থাকার কথা, কোন টিম কোথায় দায়িত্ব পালন করেছে থাকার কথা। এগুলি কিন্তু আমরা যখন চাই তখন আংশিক দেওয়া হয়, মনে করেন 5% দিয়েই আর নাই, তারপর আরও ধাক্কাধাক্কি করে দেখা গেল আরও 5% পেয়েছি, এরকম। এমনকি ওদের কতগুলি মানে মাইক্রোবাস তো একটা আতঙ্কের বিষয় ছিল, কতগুলি মাইক্রোবাস ছিল এটাও তারা মাইক্রোবাসের নামও দেয় না, ড্রাইভারদের নাম দেয় না, কারণ ওগুলি পেলে তো আপনি কিছুটা আগাইতে পারেন। ফলে এখন আইসিটির তরফ থেকে যে তদন্তটা হচ্ছে সেখানে ধীরে ধীরে ওই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। এবং আমার বিশ্বাস যে এগুলি নিয়ে যারা প্রশ্ন করে না তারা কিন্তু জেনে শুনেই প্রশ্ন করে, তারা জেনে শুনেই এটাকে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। এটা তো ঠিক যে সব সাংবাদিক নিয়ে একসাথে তো ওখানে যাওয়ার সুযোগও নাই, তবে এইবার তো অনেক সাংবাদিক গেছেন, যারা গেছেন তারা তো প্রশ্ন তুলছেন না, প্রশ্ন তুলছেন যারা যান নাই বা যারা ওই সময়ও সুবিধা নিয়েছেন, এখনো মনে করেন যে এই প্রশ্নগুলি তুলে তাদেরকে সুবিধা দেওয়া হবে, তাদের মামলাটাকে ধ্বংস করা হবে। জি, আপনি একটা জিনিস বলেন তো, এই যে সাক্ষী যে বলল যে ধরে নিয়ে যে পেট কেটে মেরে তারপর ফেলে দেয়, আপনারা নিউজ করেন নাই? এই লাশের ছবি তো আপনাদের কাছেও আছে, নদীতে ভাসছে লাশ, এই ছবি তো আপনারাও দেখাইছেন, তখন সব দেখানো সম্ভব হয়নি, যতটুকু দেখিয়েছেন, তারপর প্রশ্ন করার কি সুযোগ থাকে আর? জি, সৈয়দ ইমরান স্যারের প্লিজ দুইটা বিষয়। একটা বড় হচ্ছে যে আপনারা অনেকটা সহনশীল, মানে দেখা যাচ্ছে যে বিগত দিনে আমরা দেখেছি মানে অন্যায় মিথ্যা অনেক কিছু সোশ্যাল মিডিয়ায় আসতো, এখন সত্য অনেক বিষয় আসছে, কিন্তু সেগুলো নিয়েও যেভাবে সমালোচনা বা মিথ্যাচার হচ্ছে, সত্য একটা ঘটনা যেমন এই বলছে আয়নাঘরের কথা, এটা তো সত্য, এই বিষয়টা সামনে যখন আসছে, কিন্তু এটার আপনি দেখবেন এই বিষয়ে অপব্যাখ্যা যেগুলি হচ্ছে তৈরি হচ্ছে দেশের মধ্যে থেকে হচ্ছে, তো হয়তো কখনো সাংবাদিক করছে, কোনো আইনজীবী করছে, কোনো রাজনীতিবিদ করছে, এগুলির ব্যাপারে আপনারা কোনো মানে সঠিক ব্যাখ্যা রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে আপনারা তৈরি করছেন কিনা? দেখেন, সোশ্যাল মিডিয়া এখন যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে, এটা কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বোঝা কিন্তু খুব মুশকিল, এবং মিথ্যা ফেক নিউজই কিন্তু বেশি। এবং ফেক নিউজকে যেমন একটু আগেই আমরা যখন এই গেস্ট রুমে বসে কথা বলছিলাম, সেখানে একটু আমরা আজকে সারাদিনই দেখেছি একটা শহীদ মিনারে একটা ছেলে ফাঁস লাগিয়ে মানে ঝুলিয়ে রেখেছে, এইটা পরে শুনলাম একটা ফেক নিউজ। তো এই ঘটনা নিয়ে কিন্তু সারাদিনই সোশ্যাল মিডিয়াতে একটা ব্যাপক আলোড়ন। তো এখন কোনটা সত্য কোনটা মিথ্যা এগুলির পিছে হ্যাঁ অবশ্যই সরকারকে দৃষ্টি দিতে হবে, এটা আমি দৃষ্টি মানে দেওয়ার সময় নাই বা সুযোগ নেই, কথা বলারও কোনো সুযোগ নেই, সরকারকে দৃষ্টি দিতে হবে। এখন প্রযুক্তি যেরকম প্রসার ঘটছে, সেই প্রযুক্তির প্রসারের সাথে সাথে সরকারের দৃষ্টিভঙ্গিরও প্রসার ঘটাতে হবে, দৃষ্টিরও প্রসার ঘটাতে হবে, যে আসলে কোথায় কি ঘটছে সরকারকে এটা দেখে এটার একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা জাতির সামনে দিতে হবে। এবং আপনি জানেন যে সোশ্যাল মিডিয়াতে সেই ব্যাখ্যা আবার যথাযথভাবে প্রতিফলিত হবে কিনা বা এটা প্রকাশিত হবে কিনা সেটাও কিন্তু একটা বিষয়, কারণ আমাদের এখানে একটা বিশাল বট বাহিনী তৈরি হয়ে গেছে, যে কোনো সত্য ঘটনা হলেই সেখানে কিন্তু তারা ঝাঁপিয়ে পড়ে, বা যে কোনো ঘটনা হলেই তারা একটা ঝাঁপিয়ে পড়ে এটার একটা অপব্যাখ্যা দেওয়ার, এটাকে কাটিং করে এটা একটা ছোট ছোট ক্লিপ করে এটা যা বলেনি আগেরটা পিছনটা ফেলে দিয়ে মাঝখানে কিছু ফেলে দিয়ে জোড়া লাগিয়ে একটা নতুন একটা তৈরি করে, এটা ব্যাখ্যা তৈরি করে। এটা আমাদের জন্য অত্যন্ত খারাপ। শুধু বাংলাদেশে না, এই জিনিসগুলো কিন্তু পৃথিবীব্যাপী এটা ছড়িয়ে পড়ছে, ইউটিউবে বলেন, আপনার ইনস্টাগ্রামে বলেন কিংবা ফেসবুকে বলেন, ছড়িয়ে পড়ছে। তো সেগুলোর জন্য আমাদের সরকারকে অবশ্যই এ ব্যাপারে দৃষ্টি দিতে হবে, তবে এদেরকে চিহ্নিত করতে হবে কারা এসব করছে, এবং এইসব করার কারণে অনেক আসল ঘটনা কিন্তু মিথ্যাভাবে এটা প্রতিষ্ঠা লাভ করছে, কেউ দেখেই না, এটা তো অসত্য ঘটনা আর কি। কিন্তু এগুলোকে আমাদের দেখতে হবে। আর যে জিনিসটা নিয়ে আলোচনা হচ্ছিল যে এই যে গুম বা আয়না ঘর, এটা প্রতিষ্ঠিত সত্য, এখানে এটা লুকানোর কিছু নাই,
এখানে আমরা তো বিএনপি সরকার, আমরাও তো আয়নাঘর তৈরি করতে চাই না। আমরা গুমের সংস্কৃতি আমরা এখানে আবার চালু হোক সেটা আমরা চাই না, ঘৃণাভরে আমরা প্রত্যাখ্যান করছি। বরঞ্চ যারা এগুলোর সাথে জড়িত ছিল তাদেরকে খুঁজে বের করে এনে তাদেরকে শাস্তির আওতায় দিতে হবে। এই যে উনি বললেন যে হ্যাঁ সরকারের নির্দেশে হয়তো করেছে, কিন্তু সরকারের সব অন্যায় নির্দেশকে মান্য করার মধ্য দিয়ে যে ফ্যাসিবাদী একটা চিন্তা ভাবনার প্রসার ঘটে, তো ওইটাকে তো আমাদের বাধাগ্রস্ত করতে হবে। আপনি যদি সেটার প্রতিবাদ না করেন তাহলে কিন্তু হবে না। এখনও তো আমরা দেখতে পাচ্ছি অনেকে, ধরেন প্রশাসনে বলেন, পুলিশে বলেন, বা কিংবা অন্যান্য জায়গায় বলেন, সরকারও নির্দেশ দিচ্ছে না সেভাবে, কিন্তু আবার সব নির্দেশ যে তারা ক্যারি আউট করছে সেটাও কিন্তু না, সেটাও কিন্তু আবার বুঝতে হবে। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী গত পরশুদিন একটি অনুষ্ঠানে আক্ষেপ করে বলেছেন যে এখনও প্রশাসনের ভিতরে কিন্তু ফ্যাসিবাদের বীজ রয়ে গেছে, যে কারণে যেই গতিতে আমরা আগাতে যাচ্ছি সেই গতিতে কিন্তু আমরা এগুতে পারছি না। সেটা কিন্তু বাস্তবতা। এই বাস্তবতা, এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে গেলে আমার রাজনৈতিক অঙ্গীকার যেরকম লাগবে, রাজনৈতিক ঐক্য সেরকম লাগবে। নট অনলি রাজনৈতিক ঐক্য, সেখানে সামাজিক, রাজনৈতিক ভাবে যেখানে আছেন সবাইকে আমাদের ঐক্যবদ্ধ আজকে হতে হবে এদের বিরুদ্ধে। এখানে একটু আগে বললেন যে হাসিনার বিরুদ্ধে, বা একটা জিনিস মনে রাখবেন, আমাদের মধ্যে রাজনৈতিক বিভাজন থাকতেই পারে, সব রাজনৈতিক দল সব বিষয়ে একমত পোষণ করবে এটা মনে করার কোনো কারণ নেই। আমাদের বহুদলীয় গণতান্ত্রিক সমাজে এটা মনে করার কোনো কারণ নেই। কিন্তু এই ফ্যাসিবাদী শেখ হাসিনার প্রশ্নে এবং আধিপত্যবাদী শক্তির আগ্রাসনের প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে। সবাই আমরা এক আছি, থাকতে হবে না, এক আছি এবং থাকবো, এটা আমরা বলতে চাই। তো আজকে আমাদের এই ব্যাপারে আমাদের মধ্যে বিভাজন বা রাজনৈতিক মতানৈক্য যাই থাকুক না কেন, আমাদেরকে সেভাবে এগিয়ে যেতে হবে। আজকে গণতন্ত্রকে বিকশিত করার জন্য তো আমরা এতদিন লড়াই করেছি। এই গণতন্ত্রে যদি রাজনীতির বহুপথ না থাকে তাহলে তো গণতন্ত্রের বিকাশ লাভ করবে না। যেমন ধরেন যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 20শে আগস্ট, সেখানে স্বাভাবিকভাবে বিএনপি সংসদের সংখ্যাগরিষ্ঠ দল, মানে 2/3 আসন বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা, সেখানে বিএনপি যাকে ক্যান্ডিডেট দেবে সেই তো পাশ করবে, এটি তো বাস্তবতা। কিন্তু সেখানে দেখলাম আমাদের বিরোধী দল সম্মিলিতভাবে তারা একজন ক্যান্ডিডেট দিচ্ছে, এটাকে আমরা স্বাগত জানাই। এই সংসদ সব জায়গায় প্রতিযোগিতা থাকবে, সব জায়গায় তর্ক বিতর্ক হবে, এর মধ্য দিয়েই তো গণতন্ত্রের সৌন্দর্য ফুটে উঠবে, এটাই তো বাস্তবতা। আমরা হ্যাঁ জানি বিরোধী দলের যিনি প্রার্থী হবেন তার ভবিষ্যৎ কি হবে সেটা 20 তারিখে হয়তো বোঝা যাবে, কিন্তু আপেক্ষিকভাবে বা আমরা বুঝতে পারি এটা কি ঘটবে। ভোটার যারা ম্যাক্সিমাম তো সরকারি দলের, সেখানে তো বিএনপিকে তার ভোট দিবে সেখানে। তো সে কারণে কিন্তু এইটা যে করছে, এই করার মধ্য দিয়ে কিন্তু আমাদের গণতন্ত্রের যে বিউটি, সৌন্দর্য, এটি কিন্তু প্রকাশিত হচ্ছে। আমরা প্রায় 30 বছর পর বোধহয় একটা মানে রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সর্বশেষ বোধহয় নির্বাচন যে হয়েছিল আমার যেটা মনে হয় বিএনপির আমলেই, সেটা 91 সালে রাষ্ট্রপতি নির্বাচন যখন হলো, তখন বিরোধী দলের পক্ষ থেকে বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে বোধহয় নমিনেশন দেওয়া হয়েছিল আমার যতটুকু মনে পড়ে, 91-এ সেটা। তা এরপরে কিন্তু যত নির্বাচন হয়েছে রাষ্ট্রপতি পদে নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছে, কিন্তু এটা আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় করতে চাই না। আমরা সবাই মিলে মানে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে, বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করবে, সেখানের মধ্যে দিয়েই তো এটা প্রকৃত। এই জন্য বললাম যে রাজনীতির যে সৌন্দর্য এটাকে আমাদের বিকশিত করতে হবে, কিন্তু ওই জায়গায় আমাদের এক থাকতে হবে। কারণ এই যে গণ অভ্যুত্থান, রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান, আমার হাজার হাজার ছাত্র, তরুণ, মেহনতি মানুষ, নারী, শিশু, শ্রমিক, কৃষকের রক্ত ঝরেছে, এখনো অঙ্গ প্রত্যঙ্গ নাই অনেকের। তার বিনিময়ে কিন্তু গণ অভ্যুত্থান এবং ফ্যাসিবাদকে আমরা সরাতে পেরেছি। সেই প্রশ্নে আমাদেরকে এক থাকতে হবে, এক থেকে আমাদের এই গণতন্ত্রকে আরো বিকশিত করতে হবে। জি, অনুষ্ঠান শেষ পর্যায়ে সরোয়ার তুষার আপনাকে শেষ করতে চাই, রাষ্ট্রপতি ইস্যুতে কিছু বলতে চান কিনা? না, রাষ্ট্রপতি ইস্যুটা এবার নির্বাচনটা তো ওপেন ব্যালটে হবে, ফলে এটা আমরা আগেই বুঝতে পারি যে কি হবে রেজাল্ট। তারপরেও বিরোধী দল কেন প্রার্থী দিল, গত 2 দিন ধরে এটা আলোচনায়, কয়েকটা জায়গায় আমিও বলেছি যে মানে প্রশ্ন করা হয়েছে যে একক প্রার্থী আপনারা যদি সমঝোতা করে দিতেন সরকার এবং বিরোধী দল তাহলে কি ভালো হতো না? তখন আমি বলেছি যে দেখেন, এটা তো বাকশাল না যে আমরা একটা জাতীয় সরকার করেছি সবাই মিলে সবার একক প্রার্থী থাকতে হবে। বরং যেটা ভাই বলেছিলেন, আমি এটার সাথে একমত যে এখানে তো দুটো দল
আমরা জানি যে আমরা হারবো, কারণ আমাদের ভোট কম, কিন্তু তাই বলে কি আমরা প্রার্থী দেবো না? এবং ভোট হওয়ার পরে রেজাল্ট হওয়ার ঘোষণা হওয়ার আগে কি আপনি বলতে পারেন অমুকে জিতে গেছে? তাহলে তো আর ইলেকটোক্রেসির কোনো গুরুত্ব থাকে না। এবার যেভাবেই হোক না কেন, যদিও বিএনপির এটা প্রতিশ্রুতি ছিল এই 25 সালেও, আপনি যদি দেখেন ওই জাতীয় ঐক্যমত্য কমিশনে যখন আলোচনা ছিল যে গোপন ব্যালটে এবার আমরা ভোট করব সামনে, তো এবার যদি গোপন ব্যালটে ভোট হতো তাহলে ভোটটা আরও বেশি ইন্টারেস্টিং হতো। তবে এনিওয়ে, যদি এবার ওপেন ব্যালটেও ভোট হয়, এরপরে ইলেকশনটা কিন্তু জুলাই সনদের ফর্মুলা অনুযায়ী, কারণ ওখানে কিন্তু বিএনপির কোনো নোট অফ ডিসেন্ট নাই, সেটা ফর্মুলা অনুযায়ী আপনাকে আগামী প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে গোপন ব্যালটে। তা আমি এটাকে ইম্পর্টেন্ট মনে করি যে এবার আমরা রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে আসছেন, এটাকে প্রতিষ্ঠা করতে চাই, হোয়াট এভার দ্য রেজাল্ট। পরের বার আপনার যখন ওই গোপন ব্যালট এবং 70 অনুচ্ছেদের এম্বার্গোটা থাকবে না, এবং আপনি একজন সজ্জন প্রার্থী দিলে তার পার্টি কী সেটা দেখাচ্ছে, ওই প্রার্থীর মানে যোগ্য কিনা সেটা বিবেচ্য হয়ে যাবে পার্লামেন্টারিয়ানদের কাছে, তখন কিন্তু ইলেকশনটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। তখন এমনকি সরকারি দলও তো একাধিক প্রার্থী থাকতে পারবে। এটা তো আমি যতটুকু জানি আইনে কোনো বাধা নাই তো, যে দ্বৈত প্রার্থী তো আপনি দিতে পারেন। তখন এটা খুব ইন্টারেস্টিং একটা নির্বাচন হবে, এবং এভাবে রাষ্ট্রপতি আসলে সেই রাষ্ট্রপতির একটা রিজুতা থাকবে, যে তার যে একটা, আমরা ওই যে একজন সাবেক রাষ্ট্রপতি একটা সাক্ষাৎকারে বলেছেন যে কবর জিয়ারত ছাড়া আর তো কোনো কাজ নেই রাষ্ট্রপতির। কিন্তু আসলে বাস্তবতাটা, বর্তমান কন্ডিশনটা আরও ভয়াবহ। অনুমতি ছাড়া আপনি কবর জিয়ারত করতে পারবেন না, মানে কবর জিয়ারতের ছাড়া আর কোনো কাজ নেই ব্যাপারটা সেটা না, অনুমতি না দিলে আপনি কবর জিয়ারত করতে পারবেন না। এবং বিশেষত বিএনপির তো ইতিহাসটা যেটা আমরা যতটুকু জানি, যে রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী পদ, প্রধানের পদ, এই দুটো পদ নিয়ে কিন্তু এটা হলো তার দুর্বল জায়গা, যেটাকে অ্যাকিলিস হিল বলা হয়। বারবার দেখা গেছে যে এখানে আপনি এরশাদ, নাসিম, এরপরে মঈনুদ্দিন, এই যে সেনাপ্রধানের পদগুলো, এরা কিন্তু ব্যাকস্টেপিং করেছে। রাষ্ট্রপতি পদ নিয়েও তো ধরেন অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তার দলের ফাউন্ডিং মহাসচিব, তাকে পদত্যাগ করতে হয়েছে, এগুলো ঘটনা আছে। এখন যার নামটা আসছে, আমি সেই প্রশ্ন বলে শেষ করি। বসছেন রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খুব বেশি 19-20 না হলে সম্ভবত তিনিই হতে যাচ্ছেন আমাদের নেক্সট প্রেসিডেন্ট, এবং তার একটা বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার আছে, এবং তিনি রাষ্ট্রপতি দিয়ে তিনি তো বলেছেন যে আমি রাজনীতি থেকে মোটামুটি অবসরের একটা অনানুষ্ঠানিক ঘোষণা কিন্তু নানাভাবে তিনি বলেছেন। তার জন্য অ্যাসিড টেস্ট হবে আগামী নির্বাচন। যে ওই যে বলে যে যার সব ভালো যার শেষ ভালো তার, যেমন শেষ ভালো যার সব ভালো তার, এটাও কিন্তু সত্য। তো আপনি এটা মানে তার ফ্যাসিবাদ বিরোধী যে দীর্ঘ লড়াই সংগ্রাম আছে, এটার প্রতি তার জাস্টিসটা মানে পূর্ণাঙ্গ কখন হবে? যখন তিনি আগামী নির্বাচনটার ক্ষেত্রে, আমাদের এই যে রাষ্ট্রপতি পদটা অর্নামেন্টাল হলেও নির্বাচনের সময়ে কিন্তু রাষ্ট্রপতি পদটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। ইয়াজউদ্দিন, তো এটাও বিএনপির সিলেকশন ছিল, এবং তারপরে অনেক কিছু ঘটেছে আমরা জানি। তো আমরা আশা করব যে যখন তিনি রাষ্ট্রপতি হবেন তখন তিনি দেশের রাষ্ট্রপতি, রাষ্ট্রের রাষ্ট্রপতি, তো সেটাই তিনি পালন করবেন। এবং জুলাই সনদের ফর্মুলা অনুযায়ী কিছু কর্তৃত্ব তো তার বাড়ছে রাষ্ট্রপতি পদটার, তো ফলে সামনে রাষ্ট্রপতি পদটা আরও গুরুত্বপূর্ণ হবে। এবং এটা আমাদের রাষ্ট্রের মর্যাদার সাথে চুপ্পু মার্কা যে রাষ্ট্রপতিদেরকে আমাদেরকে এতদিন সহ্য করতে হয়েছে, এটা আমাদের রাষ্ট্রের জন্য একটা কলঙ্ক। এখন আমরা চাই একজন সজ্জন ক্লিন ইমেজের ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ তিনি রাষ্ট্রপতি পদে আসুক। এখন যে দুজন আছে, আমি ধরে নিলাম যে ভোট খুব হাড্ডাহাড্ডি হবে, ধরেন একটা ধরে নিলাম আর কি, দুজনেই তো অনেক বর্ষীয়ান রাজনীতিবিদ এবং অভিজ্ঞ, ফলে সামনে একজন খুব ভালো রাজনীতিবিদ আমরা রাষ্ট্রপতি পদে পাচ্ছি, এটা আমাদের জন্য একটা ভালো ব্যাপার হবে। জি, ধন্যবাদ জানাচ্ছি সরওয়ার তুষার, নূর খান, সৈয়দ ইমরান সালেহ প্রিন্স এবং আনিসুর রহমান আনিস, আপনার চারজনকে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ পাবলিক পার্লামেন্ট দেখছিলেন, আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।